গুড আফটারনুন। সবাই ভালো আছিস? মন শরীর সবার ভালো? ভিডিওটা সব ঠিক আছে না? ওকে। তো শোন, মাঝখানে একটু ডিস্টার্বের জন্য তোদের ক্লাসটা একটু লেটে স্টার্ট হচ্ছে, তার জন্য সরি সবাইকে। হঠাৎ করে জানি না সেটআপটা কি হইলো, বন্ধ হইলো আবার একাই একাই চালু হইলো, মাঝখান থেকে কি হয়ে গেল আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, তো আমাদের ডেস্কটপ একটু পাগলা হয়ে গেছিল, ঘুরতে চলে গেছিল ওর। তো যাই হোক, এখন আমরা লেকচার স্টার্ট করে দিই। তো আশা করি তোরা সবাই খুব ভালো আছিস, মন শরীর সবার ভালো আছে না? ওকে। তা যদি কারো মন শরীর এমন থাকে যে ভালো নাই, তাহলে কি বলবো, একটা স্মাইল দে আর পড়াশোনা করা স্টার্ট করে দে। এত ভাব দেখায় লাভ নাই যে মন ভালো নেই পড়াশোনা করবে না, ওগুলা বলে লাভ নাই। তো সিম্পল জিনিস, মন ভালো থাকুক আর না থাকুক, একটা স্মাইল দিবি, পড়তে বসবি, পড়তে পড়তে বেশি স্মাইল দেওয়া শিখে যাবে। ওকে। তো তোদের স্মাইল আনার দায়িত্ব আমার হাতে। তো ফার্স্ট লেকচার না, আজকে আমরা কি করবো হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এর লেকচার নাম্বার 3 পড়বো। এর আগে অবধি যদি তোরা দেখিস, সেখানে আমরা কি পড়ছি, লেকচার নাম্বার 1 এবং 2 তে ক্লাসিক্যাল মেকানিক্স এর ইন্ট্রোডাকশন দিছিলাম, অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্স কিভাবে আসতেছে এটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা কি করব হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এর যে ইন্ট্রোডাকশন ছিল সেখান থেকে ধীরে ধীরে নিউটনস লর ভিতরে আসতেছি, এবং আজকে আমরা ফোর্সের ডেফিনিশন দেওয়া শিখবো। এর আগে অবধি আমাদের যে কোশ্চেন গুলো ছিল ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে, যে কোনো কিছু মুভমেন্টের জন্য দায়ী কে, ফোর্স, সেই ফোর্সের ডেফিনিশন কিন্তু এখনো অবধি, অর্থাৎ ফার্স্ট ল অবধি আমরা দিতে পারিনি। ফার্স্ট ল আমরা পড়াশোনা করছি, ফার্স্ট লকে কি বলছিলাম, ল অফ ইনার্শিয়া। ওকে, ইনার্শিয়া ধারণা দেয়, এবং ওই ফার্স্ট ল কি ডিসাইড করে দেয় যে নিউটনস ল কোথায় কাজ করবে, অর্থাৎ নিউটনস ল কাজ করবে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স না নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্শিয়াল, তারপরে দেখছিলাম যে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি জিনিস আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি জিনিস, এগুলো সবকিছু আমরা দেখছি। আজকে আমরা কি দেখবো, যে ফোর্সের ডেফিনেশন দেওয়া শিখবো। আর এই ফোর্সের ডেফিনেশন কোথায় থেকে পাবো, আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশন। ওকে, তো এখান থেকে ফোর্সের ডেফিনেশন আমরা পাবো। তাহলে এডিং দিয়ে সবাই, লেকচার নাম্বার কত হচ্ছে 3 আজকে। চলো, লেকচার নাম্বার 3। তো লেকচার নাম্বার 3 তে আমরা কি আলোচনা করতে যাচ্ছি, যেটা তোদের বললাম, সেটা হচ্ছে নিউটন সেকেন্ড ল নিয়ে আলোচনা করবো। তো নিউটন সেকেন্ড ল কি বলে, নিউটন সেকেন্ড ল ছোট্ট একটা জিনিস বলে, যে কি বলে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু কি হচ্ছে ফোর্স। ওকে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু ফোর্স, এতটুকুই বলে। যেটাকেই তোরা বাংলা দিয়ে এককালে বলতিস যে কোনো বস্তুর ভর অপরিবর্তিত রেখে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে ওই বস্তুর ওই দিকে কি হয়েছে, ত্বরণ হয়, এবং ত্বরণের দিক বল প্রয়োগের দিকের সমান হয়। এগুলা বলছিস, অনেক কিছু বলছিস। তো আমি একদম ওইটার যে বেসিক, যেটা ইম্পর্টেন্ট ডেফিনেশন, ওইটাই লেখাচ্ছি। জেনারেল ডেফিনেশন যেটা, তোরা যে ডেফিনেশনটা বলছিস ওইখানে একটা কন্ডিশন আগে থেকে ঠিক করে দিসলি, যে মাস অপরিবর্তিত রেখে, ভর অপরিবর্তিত রেখে। তো আমরা ওইটা না করে কি করতেছি, একদম জেনারেল ডেফিনেশনটা লিখতেছি। তাহলে লেখ, সেকেন্ড ল, নিউটনস সেকেন্ড ল। ফার্স্ট ল তো আগেই হয়ে গেছে আমাদের। তো নিউটন সেকেন্ড ল বলে, অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল অফ মোশন, rate of change of momentum, rate of change of momentum, okay, is equal to net applied force, net applied force। ঠিক আছে, তো এটা ম্যাথমেটিক্যালি কি প্রেজেন্ট করতেছে, দ্যাট ইজ force equal to rate of change of momentum, where p ডিফাইন করে লিনিয়ার মোমেন্টাম, যেটা দেয় আমাদের মাস ইনটু ভেলোসিটি। ওকে, ক্লিয়ার? আর এটা ভেক্টর কোয়ান্টিটি, সবসময় মাথা রাখবে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এবার দেখ, ভেক্টর যেহেতু
কোয়ান্টিটি আছে, তাহলে এটার কম্পোনেন্টও থাকবে। তো অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই ধরলাম যে অ্যালং এক্স অ্যাক্সিস মোমেন্টামের কম্পোনেন্ট px, অ্যালং ওয়াই অ্যাক্সিস py এন্ড অ্যালং জেড অ্যাক্সিস pz। তাহলে কি হবে দেখ নাও, momentum p equal to px I cap py j cap pz k cap, where px equal to কি হচ্ছে momentum along x axis, okay, py momentum along y axis, pz momentum along z axis। সিমিলারলি ফোর্সও একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ফোর্সেরও কম্পোনেন্ট আছে, তাহলে fx I cap fy j cap fz k cap, where তাহলে সেম ভাবে আমরা বলতে পারি fx ইকুয়াল টু কি হচ্ছে ফোর্স অ্যালং x axis, fy force along y axis, fz force along z axis। অনলাইন তোরা লাস্টের লাইনটা বুঝিস নাই, এটা হচ্ছে লিখছি fz ইকুয়াল টু ফোর্স অ্যালং z axis। হ্যাঁ, লাস্টের লাইনটা যেটা তোদেরকে আমরা ধরা পড়তেছে না। তো সো এটা থেকে লিখতে পারি সো from equation 2 কি ডিসাইড করতেছি px I cap py j cap pz k cap equal to m f of x I cap fy j cap fz k cap। সো কম্পেয়ার করলে কি পাচ্ছি, কম্পেয়ার করলে পাচ্ছি x অ্যাক্সিসের অ্যালং x অ্যাক্সিস কম্পেয়ার করব, তাহলে I cap এর সাথে I cap, তাহলে px ইকুয়াল টু কত আসলে হচ্ছে px ইকুয়াল টু হচ্ছে m, উল্টাটা লিখলাম না এম ভি ভি দিয়ে লিখছি, ওকে। তাহলে ইকুয়েশন 1 এ পুট করে দেই, কারণটা এখানে এখানে ফোর্স নাই, হ্যাঁ, তো এখানে হচ্ছে ফোর্স নাই, এটাই বসাই দিয়ে কি করব আমরা ইকুয়েশন 1 এ পুট করে দেই। তাহলে ইকুয়েশন 1 এ পুট করলে কি হবে বলতো, ইকুয়েশন 1 এ পুট করলে আমরা পাচ্ছি হচ্ছে এফ, এটা এফ গেল, আর ডিপি বাই কত আছে ডিটি আছে, ওকে। তাহলে উল্টা পাশে আমি লিখে দিলাম জাস্ট ডি বাই ডিটি, ঠিক আছে না, ক্লিয়ার আছে। তাহলে এটাই যদি পুট করে দেই তাহলে কি হচ্ছে এফ অফ এক্স আই ক্যাপ এফ ওয়াই জেড ক্যাপ এফ জেড কে ক্যাপ ইকুয়াল টু পাচ্ছি আমরা ডিপি এক্স বাই ডিটি আই ক্যাপ ডিপি ওয়াই বাই ডিটি জে ক্যাপ ডিপি জেড বাই ডিটি কে ক্যাপ। এবার কম্পেয়ার কর, কম্পেয়ার করলে কি পাচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু dpx by dt, f of y equal to dpy by dt, f of z equal to dpz by dt। দেখ ভালো করে এই তিনটে ইকুয়েশনের দিকে লক্ষ্য কর, একটু দেখ আমি এটা তো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন নরমাল, এগুলা সহজ জিনিস কিচ্ছু নাই, কিন্তু এই তিনটে ইকুয়েশন ভালো করে দেখ একটু, এই তিনটে যে জিনিস পাইলাম না একদম বেসিক্স তিনটে জিনিস, কিন্তু এই তিনটের ফিজিক্যাল সিগনিফিকেন্স খুবই খুবই ইম্পর্টেন্ট। ফিজিক্যাল সিগনিফিকেন্সের দিকে তাকা সবাই, এদিকে তাকা। তাহলে কি হচ্ছে এফ অফ এক্স কি বলছে ডিপিএক্স বাই ডিটি, এটাকে যদি ল্যাঙ্গুয়েজে বলিস কি কেমন করে বলবি যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অ্যালং এক্স অ্যাক্সিস গিভস কি হচ্ছে এফ অফ এক্স। তাহলে আমরা যদি মোমেন্টামের চেঞ্জ অ্যালং এক্স অ্যাক্সিস দেখি তাহলে এক্স অ্যাক্সিসে কি পাবো আমরা ফোর্স পাবো, বা উল্টা ভাষা বলতে পারি আমরা যদি ফোর্স শুধুমাত্র অ্যালং এক্স অ্যাক্সিস অ্যাপ্লাই করি তাহলে মোমেন্টামের চেঞ্জ কি হবে
অ্যালং এক্স অ্যাক্সিসেই হবে অনলি। সিমিলারলি আমরা যদি ফোর্স অ্যাপ্লাইড করি অ্যালং ওয়াই অ্যাক্সিস, দেন মোমেন্টামের চেঞ্জ হবে অ্যালং কি হচ্ছে ওয়াই অ্যাক্সিসেই অনলি। সিমিলারলি যেটা যদি অ্যাপ্লাই করি তাহলে যেটাই একমাত্র আসবে। তো ফিজিক্যাল মিনিং অনেক বড়, শোন ভালো করে। তার মানে কি বলছে, এই যদি কোনো একটা জিনিস সাপোজ জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে টানতেছে, এই ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে আমি ওয়াই অ্যাক্সিস ধরলাম, তাহলে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর পড়ে তাহলে ফোর্স কোন দিকে কাটতেছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এর যে মোমেন্টামের চেঞ্জ হবে অ্যালং ওয়াই অ্যাক্সিসই হবে। ওয়াই আমাদের এক্স আর জেড এর দিকে কি হবে না, কোনোই চেঞ্জ হবে না। তাহলে তুই ভাব একটা যদি বডি মোটা সোটা বডি থাকে সেটাও যখন পড়তেছে শুধুমাত্র কি হচ্ছে এক্স অ্যাক্সিস ফোর্স লাগলে এক্স অ্যাক্সিসের দিকেই একমাত্র কি হচ্ছে মোমেন্টামের চেঞ্জ আসবে। ওয়াই অ্যাক্সিসের দিকে লাগলে তাহলে যেই অ্যাক্সিস বরাবর লাগবে ওই দিকেই একমাত্র কি আসবে হচ্ছে মোমেন্টামের চেঞ্জ আসবে। তো খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কথা মাথায় রাখিস। ওকে, লেগে রাখ, খুবই খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তাহলে এখান থেকে কি বলতে পারি, ইম্পর্টেন্ট লাইন যেটা বের হয়ে আসলো সেটাই লেখাই দিই, যে মোমেন্টাম চেঞ্জ অনলি, মোমেন্টাম উইল চেঞ্জ only when force is applied and its direction change along applied force only. ওকে, তাহলে অ্যাপ্লাইড ফোর্সের ডিরেকশন যেই দিয়ে থাকবে মোমেন্টামের চেঞ্জ একমাত্র ওই ডিরেকশনেই হবে, অন্য কোনো ডিরেকশনে হবে না। এবার শোন, এটা থেকে আরো কিছু ইম্পর্টেন্ট আমরা জিনিস শিখি। যেমন কি জানি যে উই হ্যাভ momentum p equal to m into v, where v is the velocity of the object and force equal to দেখলাম dp by dt। তাহলে এখান থেকে বলতে পারি f equal to d by dt, p equal to mv, ডেরিভেটিভ করে দে, f equal to m dp by dt, একটাকে ঠিক রেখে আর একটাকে ডেরিভেটিভ, নেক্সট টাইম v কে ঠিক রেখে dm বা কি এসে dt। ওকে, মাথায় রাখিস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার দেখ, when velocity of an object is very low compare to velocity of light, then m is constant। সিন্স কারণটা আমি বলে দেই, আমরা জানি m0 ইকুয়াল টু কত, m ইকুয়াল টু m0 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে দেখ, যে কোনো অবজেক্টের ডাইনামিক মাস কি করতেছে ওই অবজেক্টের ভেলোসিটির উপর ডিপেন্ড করতেছে, ভি এর উপর। তাহলে ভি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ওই অবজেক্টটার ডাইনামিক মাসও চেঞ্জ হচ্ছে। ওকে, কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখবি এই যে অবজেক্টের ভেলোসিটির উপর যে ডাইনামিক মাস ডিপেন্ড করতেছে, কিন্তু এই ভিটা যদি সি এর থেকে অনেক অনেক ছোট হয়, যেমন সাপোজ 200 কিলোমিটার পার আওয়ার বেগে, আর সি কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে উপরে একটা ছোট সংখ্যা নিচে একটা অনেক বড় সংখ্যা, তাহলে ছোট্ট একটা সংখ্যাকে অনেক বড় একটা সংখ্যা দিয়ে কি করেছে ভাগ কর, তাহলে এটা নিয়ারলি ইকুয়াল টু কত চলে আসবে, 0 চলে আসবে। ঠিক আছে, তাহলে 0 চলে আসলে এটা কিসের সমান হবে, m ইকুয়াল টু m0 এর সমান হবে। তাহলে সিন্স ওকে ফর ভি ভেরি ভেরি লেস দেন সি, তাহলে m
এটা কনস্ট্যান্ট আসবে। ওকে, দেয়ারফর যদি এম কনস্ট্যান্ট হয় তাহলে এম এর ডেরিভেটিভ টাইম ডেরিভেটিভ কত আসবে? 0 আসবে। ওকে, তাহলে ফ্রম ইকুয়েশন 3, ইকুয়েশন 3 থেকে কি বলতে পারি? এফ ইকুয়াল টু এম ডিবি বাই ডিটি মানে কি বলতো? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন অফ দ্য অবজেক্ট প্লাস ভি ইন্টু 0। তাহলে এটা কি গেল হচ্ছে এফ ইকুয়াল টু এম। এটাই তোদের চেনা জানা কি হচ্ছে নিউটন সেকেন্ড ল। ওকে, তাহলে ইন ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে নিউটন সেকেন্ড ল যখন এটা বলি সেটা। এবার শোন তোরা কিসের জন্য বলতিস ওই কথাটা। তাহলে নিউটন সেকেন্ড ল এতদিন যখন মুখস্থ করতিস যে কোনো বই থেকে ওঠায় দেখবি বলতিস যে ভর অপরিবর্তিত রেখে। ওকে, তাহলে ভরকে কি করছে? দেখ অপরিবর্তিত রাখছে, ভরকে কনস্ট্যান্ট রাখছে। তাহলে ভর অপরিবর্তিত রেখে কোনো বস্তুতে যদি আমরা বল প্রয়োগ করি সেই বল কি হচ্ছে ওই বস্তুতে ত্বরণ সৃষ্টি করে। আর ত্বরণের দিক কি হবে? বলের দিকের কি হবে? সমান হবে, কারণ এটা দুটোই ভেক্টর কোয়ান্টিটি। ওকে, হ্যাঁ বল কি বলতেছিলি? অ্যাক্সিলারেশন অফ দা অবজেক্ট। হ্যাঁ সিতুমা বল কি কোশ্চেন কি ছিল? এই বিটা, এই যে ইকুয়েশন 2 তে আমরা পুট করলাম, 3 তে, ইকুয়েশন 3 তে পুট করলি এফ এম ডিবি বাই ডিটি। ডিবি বাই ডিটি মানে কত হচ্ছে? অ্যাক্সিলারেশন ভি ইনটু ডিএম, এই যে জিরোটা ডিএম বাই ডিটি, এটার ভ্যালু কত হচ্ছে? 0। তাহলে ভি ইনটু 0 লিখলাম। ঠিক আছে, বুঝছিস এতটুক? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বল। কিছু যদি জিজ্ঞাসা থাকে মনের মধ্যে বলতে পারিস। তো এটাই কিন্তু তোরা মুখস্থ করতিস, বাট এটা দেখ, এটা একটা কিন্তু স্পেশাল কেস। নিউটন সেকেন্ড লর জেনারেল ফর্মুলা কোনটা? জেনারেল ফর্মুলা হচ্ছে এটা। এটা হচ্ছে সব জায়গায় কি করবে? প্রযোজ্য করবে। কিন্তু এই জিনিসটা এটা কিন্তু স্পেশাল ফর্মুলা। এটা তখনই কাজ করবে যখন কি হচ্ছে ভেলোসিটি, অবজেক্টের ভেলোসিটি লাইটের ভেলোসিটির থেকে অনেক অনেক কি হবে? কম হবে, তখন এই ফর্মুলাটা কাজ করবে। এটা কিন্তু সবসময় কাজ করবে না, মাথায় রাখিস। কাজ করবে হচ্ছে ওইটা সবসময়। তাহলে ওইটা হচ্ছে অরিজিনাল, ওটা হচ্ছে জেনারেল, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওটার থেকে আমরা কি করি? এটা বানাইতে পারি। ওকে, এবার দেখ এখান থেকে কি পাই। তাহলে এফ ইকুয়াল টু কি দেখলাম? এফ একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যাক্সিলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এফ এক্স আই ক্যাপ, এফ ওয়াই জে ক্যাপ, এফ জেড কে ক্যাপ, এম ইন্টু এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। তাহলে কম্পেয়ার কর, কম্পেয়ার করলে কি পাচ্ছি আমরা? এফ এক্স ইকুয়াল টু এম ইন্টু এ এক্স, এফ ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এ ওয়াই, এফ জেড ইকুয়াল টু কত? এম ইন্টু এ জেড। ওকে, তাহলে এটা কি গেল হচ্ছে ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস, ফোর্স অ্যালং ওয়াই অ্যাক্সিস, ফোর্স অ্যালং জেড অ্যাক্সিস। তার মানে এটা থেকেও ক্লিয়ার হচ্ছে না? দেখ, যদি আমাদের কোনো একটা অবজেক্টের অ্যাক্সিলারেশনের চেঞ্জ হয়, অ্যাক্সিলারেশন আসে অ্যালং হচ্ছে এক্স অ্যাক্সিস, তার মানে ফোর্সও কি হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিসেই কাজ করতেছে। অ্যালং এক্স ওয়াই অ্যাক্সিসে ফোর্স কাজ করলে অ্যালং ওয়াই অ্যাক্সিসে কি আসবে? হচ্ছে অ্যাক্সিলারেশন আসবে। সিমিলারলি জেটে ফোর্স কাজ করলে অ্যাপ্লাইড হলে জেট অ্যাক্সিস বরাবরই চেঞ্জ আসবে। এটা জিনিস মাথায় রাখিস। অর্থাৎ একদিকের চেঞ্জ বা অ্যাপ্লাইড ফোর্স অন্যদিকে চেঞ্জ আনে না। এক্স অ্যাক্সিসে কোনো ফোর্স অ্যাপ্লাই করলে এক্স অ্যাক্সিসেই চেঞ্জ আসবে অনলি। এটা জিনিস মাথায় ভালো করে রাখিস। হ্যাঁ, তো এটা জিনিস না অনেকে রিয়েলাইজেশন করতে পারিস না তোরা। তো সবসময় এটা জিনিস ভালো করে মাথায় রাখবি। অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করিস তাহলে ওটার চেঞ্জ অ্যালং এক্স অ্যাক্সিসেই অনলি দেখতে পাবি, ওয়াই অ্যাক্সিসে কোনো চেঞ্জ আসবে না। অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো চেঞ্জ দেখলে অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবরই আসবে, এক্স অ্যাক্সিস বরাবর কোনো চেঞ্জ আসবে না। এটা খালি বলার জন্য বলিস না, এটা মাথায় একটা ভিজুয়ালাইজেশন তৈরি করিস। মাথায় থেকে একদম একটা শর্ট অনেস্ট একটা ভিজুয়ালাইজেশন তৈরি করিস। আর কেউ ভিজুয়ালাইজেশন তৈরি করতে না পারলে আমাকে বলিস, আমি আছি তৈরি করে দেওয়ার জন্য। খুব ইম্পর্টেন্ট কথা।
এবার শোন, আমি তোদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতেছি। তাহলে এই জায়গাটা থেকে কি পাইলি দেখতো, এই জায়গাটা যদি দেখিস, এটা না, এটা জিরো হইলো, কি পড়ে থাকলো, এফ ইকুয়াল টু এম ডিবি বাই কত হচ্ছে ডিটি, তাই তো পাইলাম। ওকে, ইফ এম ইকুয়াল টু কনস্ট্যান্ট, দেন কি পাইলাম আমরা, এফ ইকুয়াল টু কত, এম ডিবি বাই কত হচ্ছে ডিটি। অর্থাৎ এই লাইনটার মানে কি দিল দেখতো, এই লাইনটার মানে আমাদের দিতেছে ফোর্স কিসের জন্য রেসপন্সিবল, ফোর্স রেসপন্সিবল হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি। ওকে, এতদিন থেকে চিৎকার করতেছিলাম না, ফোর্স কিসের রেসপন্সিবল, ফোর্স রেসপন্সিবল ভেলোসিটি চেঞ্জের জন্য রেসপন্সিবল, মাথায় রাখিস। ওকে, কোথাও তার মানে উল্টে পাশ থেকে এমন করে বলতে পারি, কোথাও ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে ওইখানে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, ওইখানে একটা ফোর্স কাজ করতেছে, বা কোথাও ফোর্স কাজ করতেছিস তার মানে ওইখানে কি হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ আসতেছে। ওকে, এটা মাথায় রাখবি। যদি ভেলোসিটি চেঞ্জ না আসে তাহলে ফোর্স কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে ফোর্স ইজ রেসপন্সিবল ফর চেঞ্জ ইন ভেলোসিটি, মাথায় রাখবি। ওকে, তাহলে এখান থেকে ফোর্সের ডেফিনিশন দিতে পারি আমরা। তাহলে ফোর্সের ডেফিনিশন কি দেব, যে কোনো একটা অবজেক্টে যখন কি হচ্ছে ভেলোসিটি চেঞ্জ আসবে তার মানে ওইখানে একটা যে জিনিসটা অ্যাপ্লাইড হচ্ছে ওইটাকে কি বলবো আমরা, ফোর্স বলবো। ঠিক আছে, তাহলে লাগ, ইফ velocity of an object is changing, okay, it's changing, then they are something, okay, acting on it, this is called force, this is called force। তাহলে ভেলোসিটি চেঞ্জ হওয়ার সময় ওইখানে যে জিনিসটা অ্যাক্ট করতেছে ওটাকে কি বলবো আমরা, হচ্ছে ফোর্স বলবো। ওকে, ফোর্স একটা কি হচ্ছে, ভেক্টর কোয়ান্টিটি, মাথায় রাখিস। ফোর্স is a vector quantity। ফোর্স ইজ এন ভেক্টর কোয়ান্টিটি। ওকে, ইউনিট কি হবে, তোরা এতদিন এগুলো সব বুঝে গেছিস। ইউনিট কি হচ্ছে, এফ ইকুয়াল টু এম এ, তাই তো, ফর্মুলা এটা জানিস। তাহলে এফ এর ইউনিট কি হচ্ছে, এম এর ইউনিট, এম মাস, মাসের ইউনিট কেজি, এ ফর অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বলের একক কি হয়, ফোর্সের একক কি হয়, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটাকে আমরা কি বলি, নিউটন বলি, কেজি মিটার পার সেকেন্ড। তাই ইউনিট মাথায় রাখিস, ইউনিট তো এটা কেজি মিটার পার সেকেন্ড, এগুলো হচ্ছে ইউনিট। আর এইটা সব থেকে বেশি কাজ কে করছে, নিউটনস। ফোর্স নিয়ে, ফোর্সের ডেফিনিশন যা কিছু দিছে নিউটনস দিছে। তাহলে ওনাকে আমরা খুশি হয়ে উৎসর্গ করছি, বলে আপনি অনেক কাজ করছেন, আমাদের জীবনকে অনেক সহজ করে দিছেন, চলো আমরা আপনাকে উৎসর্গ করলাম। তার জন্য উৎসর্গ করে এটার ইউনিট কি দিই আমরা, হচ্ছে নিউটন। এটাকে হচ্ছে এসআই ইউনিট, মাথায় রাখিস। সিজিএস ইউনিট কি হয়, সিজিএস ইউনিট হচ্ছে এফ এর কেজির জায়গায় কি হবে গ্রাম, মিটারের জায়গায় কি হবে সেন্টিমিটার, আর সেকেন্ড স্কয়ার কি হচ্ছে সেকেন্ড স্কয়ার। এটাকে কি বলবো আমরা, হচ্ছে ডাইন। ঠিক আছে, তো মাথায় রাখিস। এটা জিনিস, এদের মধ্যে রিলেশন দেখি। দেখ, 1 নিউটন মানে কত হচ্ছে, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে কি হচ্ছে, কেজি মানে কত, 10⁻³ গ্রাম, মিটার মানে কত হচ্ছে, মিটার থেকে সেন্টিমিটার 10⁻² সেন্টিমিটার, বাই কত হচ্ছে সেকেন্ড স্কয়ার। তাহলে কত হচ্ছে 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই মানে কি হচ্ছে ডাইনি। তাহলে 1 নিউটন ইকুয়াল টু কত হচ্ছে, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন।
ওকে, ডাইমেনশন কি হবে? ডাইমেনশন একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অব্দি যাব, ডোন্ট ওয়ারি। তাহলে ডাইমেনশন কি হবে? এফ ইকুয়াল টু এম এ। তাহলে এম কত হচ্ছে? এম এর এম হবে এ মানে কত হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন কত হচ্ছে এল টি মাইনাস টু। তাহলে এটা কত হবে? এম এল টি মাইনাস টু। এটা তো সবারই মুখস্থ আছেই, কারণ এটা দিয়া জীবনে কত কি কতবার ইউজ করতে লাগে। এফ এর ডাইমেনশন কি, ফোর্স এর ডাইমেনশন কি, এম এল টি মাইনাস টু, না লেগে দেয় সবাই। আর মাথায় রাখিস, আমরা যখন তখন ফার্স্ট লকে সেকেন্ড ল দ্বারা কি করতে পারি? এক্সপ্লেন করতে পারি। নিউটনস ফার্স্ট ল এক্সপ্লেন বাই সেকেন্ড মোশন ল। কেমন করে দেখ ভালো করে। উই হ্যাভ সেকেন্ড মোশন ল কি বলে? এফ ইকুয়াল টু এম ডিবি বাই কত হচ্ছে ডিটি। দেখ, এম ডিবি বাই কত হচ্ছে ডিটি। এবার যদি আমরা ভেলোসিটি কনস্ট্যান্ট নেই, ওকে, যদি ভেলোসিটি কনস্ট্যান্ট নেই কি হবে? ইফ ভি ইজ কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে? ভি যদি কনস্ট্যান্ট নেস, তাহলে এটার ডেরিভেটিভ কত হবে? ডিবি বাই ডিটি ইকুয়াল টু জিরো। সো এফ নেট ফোর্স ইকুয়াল টু কত হচ্ছে? জিরো হচ্ছে। অর্থাৎ আমরা কি করছি, যদি কোনো বস্তুতে দেখ, এটার থেকে বোঝার চেষ্টা কর। যদি কোথাও ফোর্স না দেশ, উল্টে পাশ থেকে বলি, যদি কোথাও ফোর্স না দেশ, তাহলে এটার মান কত হবে? জিরো হবে। ঠিক আছে না? মানে আমি উল্টে পাশ থেকে বলি, তোদের আবার বুঝতে সুবিধা হবে, তোরা যেমন করে মুখস্থ করছিলি। দেখ, উল্টে পাশ থেকে বলতেছি। যদি কি করতে পারিস, ইফ এফ ইকুয়াল টু, একই লাইন বোঝাবো, এফ ইকুয়াল টু জিরো হয়, তার মানে কি হচ্ছে? সো এফ এর মান কত? এম ডিবি বাই কত হচ্ছে ডিটি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এম ইকুয়াল টু জিরো হচ্ছে, তাহলে কত হচ্ছে? ডিবি বাই কত হচ্ছে ডিটি ইকুয়াল টু জিরো। এবার বলতো কোনো কিছুর ডেরিভেটিভ কখন জিরো হয়? যদি কি হয়, বস্তুটা নিজে কি হয়, ওই রাশিটা, কোনো কিছুর ডেরিভেটিভ কখন জিরো হয়? যখন রাশিটা নিজে জিরো, বাকি হচ্ছে রাশিটার ভ্যালু কনস্ট্যান্ট। কারণ আমরা জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? জিরো হয়। তার মানে এই যে এটা কি রিপ্রেজেন্ট করতেছে? এটা রিপ্রেজেন্ট করে, উইচ ইমপ্লাইজ, উইচ রিপ্রেজেন্ট ইমপ্লাইজ দ্যাট এইটার ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু জিরো, অর ভি ইকুয়াল টু কত হবে? কনস্ট্যান্ট। তাই তো? এটাই তো আমরা ফার্স্ট লতে বলছিলাম না? ফার্স্ট লতে কি বলছিলাম দেখতো, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু চিরকাল কি থাকবে? সমবেগে একই সরলরেখা বরাবর চলতে থাকবে। ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে সমবেগে একই সরলরেখা বরাবর চলতে আছে, চলতে আছে, চলতে আছে, চলতে আছে। ঠিক আছে? আর যদি স্থির থাকে, তাহলে বস্তুটা কি থাকবে? সবসময় স্থিরই থাকবে। তাহলে কারণটা ভেলোসিটি কত? জিরো। ভেলোসিটি জিরো মানে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির অবস্থায় থাকবে। ঠিক আছে? ওকে, বুঝছিস তাহলে? ওকে, তো আমরা সেকেন্ড ল থেকে ফার্স্ট লকে এক্সপ্লেন করতে পারি। যদিও আমি বলছি ফার্স্ট ল বহুত বড় ইন্টারপ্রিটেশন আছে। আমি এর আগের দিন বোঝাইছিলাম যেটা, যে ফার্স্ট ল এই জন্য দিছিল, যেটাকে ল অফ ইনার্সিয়া বলি, যে নিউটনস ল কোথায় কোথায় কাজ করবে আর কোথায় কোথায় কাজ করবে না। নিউটনস ল এর ভ্যালিডিটি বোঝানোর জন্য ফার্স্ট ল ইউজ করা হয়েছিল। ওকে,
এবার দেখ, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। দেখ, কোনো একটা সিস্টেমের উপর আমরা যদি কি করি, কোনো বাইরে থেকে এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, নেট ফোর্স জিরো, ওইটা মানে কি রিপ্রেজেন্ট করবে? উই হ্যাভ, আমরা কি জানি, এফ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ওকে, এটা জানি। তাহলে কোনো সিস্টেমে যদি বাইরে থেকে অ্যাপ্লাইড ফোর্স না দেই আমরা, ওকে, ইফ উই ডাস নট অ্যাপ্লাই এনি এক্সটার্নাল ফোর্স on a system, that is F net equal to কত হবে? জিরো। ওকে, এটা তো আমরা জানি F net equal to কত? dp বাই dt। যদি অ্যাপ্লাই না করি তার মানে এটা কি যাচ্ছে, dp বাই dt ইকুয়াল টু কত হচ্ছে? জিরো হচ্ছে। সো এটার ক্ষেত্রে সেম জিনিস, একই কথা, পি এর ভ্যালু কত হবে? জিরো হবে, নয়তো বাকি হবে কনস্ট্যান্ট হবে। তো জিরো নিয়ে আর তো লাভ নাই, জিরোই হয়ে যাবে। তাহলে পি ইকুয়াল টু কি নিয়েছে? কনস্ট্যান্ট নেই। তাহলে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে সো আমরা কি বলতে পারি, এমবি ইকুয়াল টু কি থাকতেছে? কনস্ট্যান্ট থাকতেছে, কারণটা পি ইকুয়াল টু কত হচ্ছে? এমবি। ক্লিয়ার? এতটুকু বুঝছিস? আজকে এখনো ইয়ে যাওয়ার টাইমে পাইনি রে। রেডি বাচ্চাগুলা? বুঝছিস এই অবধি? যদি এতটুক বুঝে থাকিস তাহলে আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিবি তোরা। ওকে, ক্লিয়ার? তো এটা যারা যারা বুঝছিস সবাই মিলা একটা কোশ্চেন জিজ্ঞেস করতেছে, ভালো করে কোশ্চেনটা শুনবি, শোনার পর আমাকে অ্যান্সার দিবি যে কতটা বুঝছিস। আমি নিউটনস ল আমি তোদেরকে বোঝার চেষ্টা করি, তোরা কতটা নিউটনস ল বুঝলি আমার কাছে পড়ে। ওকে, তো সিম্পল একটা অ্যান্সার দিবি আমাকে। ধরলাম কি আছে, এমন একটা খাড়ি আছে, একটা পাহাড় আছে, পাহাড়ের নিচে এমন করে গিরিখাত আছে। ওকে, এইদিকেও একটা এমন করে গিরিখাত আছে, এইদিকে পুরো জল টলে ভর্তি আছে, না পাহাড়ে উঁচু আছে। এটা পাহাড়ের থেকে বেশি কথা কলসির মতো লাগতেছে, বাট এটা রিয়েলাইজ করা একটা কি আছে, পাহাড় আছে, না? ওকে, তা আমি একটু দূরে দূরে আর্ট করি, তাহলে না পাহাড়ের ফিল আসবে। তো না হলে তোরা ঝগড়া করবি আমার সাথে, বলে এটা কেমন ধরনের ইয়ে গেল। হ্যাঁ, এবার একটু ফিল হইতেছে না পাহাড় আছে। এবার শোন ভালো করে। তো এটা আছে, এবার ধইনে এইদিকে দেখ, সবাই একটু তাকা, মনোযোগ, সবার মনোযোগ এইদিকে। এইখানে ধইনে কি আছে হচ্ছে, ওকে, কেউ একটা আছে। কে আছে? ধরলাম শ্রীতমা আছে। তো এইখানে কি আছে? শ্রীতমা দিয়ে আছে। ওকে, শ্রীতমা দিয়ে আছে, শ্রীতমাদির হাত আছে, সুন্দর সুন্দর উঠছে চুল আছে, শ্রীতমা সুন্দর সুন্দর চোখ। ওকে, হ্যাঁ, তো এটা হচ্ছে শ্রীতমা আছে। আর এইদিকে কি আছে হচ্ছে, শ্রীতমার ক্রাশ আছে এখানে, শ্রীতমার বয়ফ্রেন্ড, একটু ভুড়ি টুড়িওয়ালা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে শ্রীতমার বয়ফ্রেন্ড আছে। এবার দেখ ভালো করে এইদিকে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এখানে আছে, দাঁড়া, একজন পাহাড়ের এই পাশে,
একজন পাহাড়ের ওই প্রান্তে, দুইজনের পাহাড়ের উচ্চতা কি আছে, সেম আছে। আমরা আইডিয়াল সিচুয়েশন ধরলাম, ওইখানে জল বাতাস বায়ু কিচ্ছু কাজ করতেছে না, একদম আইডিয়াল ভালোবাসা। হ্যাঁ, তো এবার কি করছে ভালো করে শোন, দুইজনের সেই ঝগড়া হয়েছে, একজন পাহাড়ের ওই পাশে একজন পাহাড়ের এই পাশে, তুমুল ঝগড়া চলতেছে, প্রচুর একদম চলতেছে। হ্যাঁ, তা ঝগড়া টগড়া চলতে চলতে এবার দুইজনের মাথা গরম হয়েছে, দুইজনে একদম বড় বড় পাথর নিয়ে আসছে ঢিল মারার জন্য। আমি তোর আজকে মাথা ফাটাবো, আজকে আমি তোর মাথা ফাটাবো, দুইজনের একদম সেই অবস্থা চলতেছে। এবার কি করছে, এই যে মাথা ফাটানোর জন্য সবকিছু রেডি, হ্যাঁ, এমন পাথর টাথর নিয়ে চলে আসছে। এবার পাথর নিয়ে আসার পর কি হইতেছে ভালো করে দেখ, এইখানে সীতমার বয়ফ্রেন্ড, ঠিক আছে, সীতমার বয়ফ্রেন্ডের নাম সাপোজ রাজু। এবার কি করতেছে, রাজুদার পরোটা, ঠিক আছে, এবার হচ্ছে রাজু, আসছে, রাজু এসে একদম সীতমাকে পাথর দিয়ে ঢেলার জন্য রেডি, হ্যাঁ না। তারপরে কিন্তু যতই হোক নিজের কিউটসা গার্লফ্রেন্ড ঢেলতে তো পারে না, এতদিন থেকে ভালোবাসা বৈশা আদর কইরা কইরা মানুষ করছে, এবার ওকে কেমন করে হচ্ছে ঢিল মারবে। এবার ঢিল মারার আগে কি করবে, যতই রাগ ঠাক করে আসছে একদম হয়ে আসার পর কি করছে, ও পাথরটা এখান থেকে টুক করে এখানে ফেলাই দিছে। তো পাথরটা কি করলো, এই রাস্তা দিয়ে এমন করে এমন করে এমন করে কি বললো হচ্ছে এইখানে পড়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে সীতমার পালা, সীতমা তো প্রচুর অলরেডি রেখে গেছে, বলে তুই আমার সাথে এমন করলি, আমি এত সেজে গেলাম, আমার কথা সুন্দর না বললে তুই অন্য কারো কথা সুন্দর বলতেছিস। এই কইরে করে সীতমা পাথর নিয়ে আসছে, আয়সা কি করছে সত্যি সত্যি ঢিল মারছে। ওকে, এবার সীতমা সত্যি সত্যি ঢিল মারছে, একদম রাগ ঠাক করে একদম ঢিল মারছে। তো সীতমা কি করলো, এই দিক বরাবর ঢিল মারলো পুরা, ঠিক আছে। তাহলে এ কি করলো, সীতমার বয়ফ্রেন্ড রাজু আমাকে এমনি ফেলাই দিছে, আর সীতমা কি করছে একদম এমন করে হাত সোজা করে ঢিল মারছে পুরা। হুম, এবার যখন ঢিল মারছে, তো ঢিল মাইরা একে আইডিয়া লিখে গিয়ে লাগার কথা, কিন্তু সীতমার হাতে অত শক্তি ছিল না, কারণ ঝগড়া ঠাগড়া কইরা, ঠিক আছে, শক্তি কমে গেছে। ওকে, আর যতই হোক বয়ফ্রেন্ড মাইরা ফেললে কেমন দেখা যায় জিনিসটা, তো মারলো না। এবার পাথরটা কিছু দূর যাওয়ার পর ধীরে 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 কিছু দূর গেল, যাওয়ার পর কি করতেছে, বাঁকতে 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 গিয়ে এমন করে পাথরটা পড়লো, ঠিক আছে। অত দূর গিয়ে আর লাথি মারতে পারেনি, আঘাত করতে পারেনি। এবার আমাকে বল, তাহলে কার পাথরটা আগে গিয়া মাটিতে পড়বে একই জায়গায়, কার পাথরটা নিচে গিয়ে পড়বে একসাথে। ওকে, ধরলাম এইটা এইখানে পড়বে না, একই প্ল্যাটফর্মে। তাহলে এটা ধরলাম রাজুর পাথর পড়বে না শ্রীতমার পাথর পড়বে, কারটা পড়বে বলতো, অ্যান্সার দে, ভাব ভালো করে, তোদের অ্যান্সার গুলো আমি শুনতে চাই, খুব ইম্পর্টেন্ট। আবার বলতেছি, রাজু কি করছে, এমন করে ফেলাই দিছে, কিচ্ছু করে নাই, সোজা পড়ছে, আর সীতমা এমন করে ঢিল মারার জন্য এমন করে রেডি হয়েছে। ওকে, তাহলে অ্যান্সার দে, অ্যান্সার দে, সবার অ্যান্সার। ওকে, রাজু তাড়াতাড়ি বল, বল বল, সুন্দর অ্যান্সার। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমি তোদের মোটামুটি যেগুলো অ্যান্সার পাইছি ওগুলো সামারি করে বলতেছি, কে কি বললি। বেশিরভাগের অ্যান্সার হচ্ছে রাজুর পাথর কি করবে, তাড়াতাড়ি পড়বে, হ্যাঁ না, কারণটা এটা সোজাসুজি পড়বে, হ্যাঁ না। তা বেশিরভাগ স্টুডেন্টের অ্যান্সার হচ্ছে রাজুর পাথর তাড়াতাড়ি পড়বে। কিছু জনের মনে হইতেছে সীতমা যেহেতু ঢিল মারতেছে এমন করে সোজা, তাহলে সীতমা ফোর্স দিচ্ছে, তার জন্য সীতমার কি করবে হচ্ছে আইয়া পড়বে। তানিশার যেমন অ্যান্সার ছিল। ওকে, তোদের রাজুর অ্যান্সার। ওকে, কি হচ্ছে তোর নামের প্রোনাউন্সিয়েশন কি হবে, অভয় অভয়ধূর না, অভয়ধূর, অভয়দূত। তোর অ্যান্সার কি ছিল রাজু। ওকে, তোদের প্রায় সবারই অ্যান্সার রাজু মোটামুটি। আর জুবের টুবের তোদের অ্যান্সার কি ছিল, ডিপেন্ড করবে পাথরের ভর আর বেগের উপর। ওকে, অনেক কিছু ভর আর বেগের, আমরা ধরছি হচ্ছে সেম পাথর নিয়ে আসছে, বাট আলাদাও নিয়ে আসতে পারিস, যা ইচ্ছা করতে পারিস, না। ওকে, ধরলাম আমরা সেম পাথর নিয়ে আসছি, যদিও ভর আর বেগের উপর নির্ভর করবে না, এটা পরে বোঝাচ্ছি। ওকে, আমি ওইখানে আগেই বলছি বায়ু শূন্য অবস্থা। হ্যাঁ, তো এবার শোন, ভর আর বেগের উপর নির্ভর করবে না, ওটাতে সাপ। তোর মানে বোঝ একটা জিনিস, এইদিকে সবার কনসেন্ট্রেশন পুরা 300% কনসেন্ট্রেশন এই সুন্দর লোকটার দিকে। হ্যাঁ, এদিকে। হ্যাঁ, ওকে, ওকে, ভেরি গুড। হ্যাঁ, তাহলে আসি এবার অ্যান্সার দিই আমি। এইদিকে দেখ সবাই,
এইদিকে তাকা। হুম, সব সুন্দর লোকটার দিকে তাকা। হ্যাঁ, এখানে আমি যে কথাটা বললাম না, তোরা বলতেছিলি আমার সঙ্গে কথাটা, কিন্তু অ্যানালাইসিস করতে পাইতেছিলি না, ভিজুয়ালাইজেশন করতে পাইতেছিলি না। আমি নিউটন ল পড়ানোর সময় এটাই ভয় পাই। অনেকে না হ্যার সাথে হ্যাঁ মেলা যায়, কিন্তু নিজের মধ্যে ভিজুয়ালাইজেশন করতে পারে না। কি ভিজুয়ালাইজেশন করতে পারিস নাই, আমি ডিটেলসে বোঝাচ্ছি। আমি তোদের মাইন্ড পড়তে পারি, হ্যাঁ, কি ভিজুয়ালাইজেশন করতে পারিস নাই বস। আমি কি বলছি দেখ, এ তো কি করছে, সোজা এদিকে কি করছে, আমি ধরলাম তোদের বোঝানোর জন্য ধরতেছি, এটা কি হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, আর এটা কি ধরতেছি অ্যালং ওয়াই অ্যাক্সিস, না? ভার্টিক্যালটা আমি ওয়াই অ্যাক্সিস ধরলাম, ইয়াটা আমি এক্স অ্যাক্সিস ধরলাম, হরাইজন্টালটা। তাহলে রাজু যখন পাথরটা ফেলছে, রাজুর পাথর কোন দিকে পড়ছে, অ্যালং ওয়াই অ্যাক্সিস অনলি। এবার সিতোমা যখন ঢিল মারছে, সিতোমার ফোর্স কেমন করে দিছে, এমন করে দিছে না সোজা, তাহলে সিতোমার ফোর্স দিছে অ্যালং এক্স অ্যাক্সিস দিছে। তাহলে সিতোমা যেটা ফোর্স দিছে ওটা কি দিছে, অ্যালং এক্স অ্যাক্সিস দিছে ভাই। তাহলে এই যে পড়বে, দেখ তো ডিস্টেন্সটা, এদের দুইজনের ডিস্টেন্সটা সেম আছে না, ছবিতে একটু উঁচু নিচু হয়েছে, বাট বলছি ডিস্টেন্স সেম, আগেই বলে দিছি না? তাহলে ডিস্টেন্সটা কি আছে, সেমই আছে দুইজনের। ওকে, তাহলে ডিস্টেন্সটা সেম থাকার জন্য পাথরটা পড়বে কোথায়, উপর থেকে নিচেই তো পড়বে, সেম ডিস্টেন্সে। তাহলে সেম ডিস্টেন্সে পড়লে অ্যালং ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্স কি আছে, সেম আছে। তাহলে দুইজনের টাইমও কি লাগবে, সেমই লাগবে। কারণটা সিতোমা যেটা ঢিল মারছে সেটা অ্যালং এক্স অ্যাক্সিস মারছে, আর একটু আগেই তোদের কম্পোনেন্ট গুলো থেকে কি বোঝালাম, এক্স অ্যাক্সিসের ফোর্স ওয়াই অ্যাক্সিস কে জেড অ্যাক্সিসে ডিস্টার্বই করবে না, বুঝছিস? ও ঢিল মারছে হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই আর জেড এর কিছু ফারাকই পড়ে না, তুই যাই কর, ও কি করবে, ফারাকই পড়ে না। কারণটা অ্যালং এক্স অ্যাক্সিস এর ফোর্স একমাত্র এক্স অ্যাক্সিস এর যাকেই কি করবে হচ্ছে ভেলোসিটি বা অ্যাক্সিলারেশনকে ডিস্টার্ব করবে, বুঝছিস? তাহলে এই যে যেহেতু কি করলো, এ হচ্ছে অ্যালং ওয়াই এক্স অ্যাক্সিসে ঢিল মারছে, আর পাথরটা পড়বে তো, তোরা বলতে পারিস তো গেটার পাথ নিছে, তো কি হয়েছে, গেটার পাথ নিছে, কিন্তু ও পড়ছে তো এতটাই ডিস্টেন্স, ঠিক আছে, উপর থেকে নিচের জল ডিস্টেন্স থেকে সেমই আছে। আর অ্যালং ওয়াই অ্যাক্সিস কি ছিল, দুই ক্ষেত্রেই একই জিনিস, এও এমনি ফেলছে, এও এমনি ফেলছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। আর এর যে ফোর্সটা ছিল তোমার ফোর্স, ওটা অ্যালং এক্স অ্যাক্সিস ছিল অনলি, আর এক্স অ্যাক্সিসের ফোর্স ওয়াই অ্যাক্সিসে কি করবে না, ডিস্টার্বই করবে না। এবার আমি এটা বলছি ঠিক, তোরা বিশ্বাস করবি না, আমি জানি মাথার মধ্যে, আমার হয়তো সামনে বলতে পারতেছিস না, কিন্তু মাথা অ্যাকসেপ্ট করতেছে না জিনিসটা। চল, এটার জন্য আমি তোদের কি করি, একটা সিমুলেশন দেখাই, সুন্দর একটা সিমুলেশন দেখাবো। হ্যাঁ, তার জন্য একটু টাইম দে আমাকে, আমি তোদের সিমুলেশনটা দেখাচ্ছি। দেখ, তাহলে সুন্দর একটা সিমুলেশন তোদের সামনে হাজির করতেছি আমি। হ্যাঁ, তাহলে সুন্দর সিমুলেশনটা দেখার জন্য রেডি হ। হ্যাঁ, দেখ সবাই সিমুলেশনটা সুন্দর। তাহলে আমি তোদের দেখাই একটা জিনিস, এইটা কি আছে, আমাদের হচ্ছে মাংকি দাদা আছে, হ্যাঁ না? এবার মাংকি দাদা আসছে, আমি এখান থেকে কি করতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে কি করতে পারি, এই মাংকি দাদাকে সেট করতে, মানে মাংকি দাদা তো এখানে ঝুলে আছে, একে আমি আঘাত করতে পারি, এইখানে আমার কি আছে, গান রাখা আছে, এই গানটা দিয়ে ওকে গুলি করতে পারি। তাহলে আমি কখন লাগবে, দেখ ভালো করে, আমি কোথায় মারলে, তোরা আমাকে একটা জিনিস বল, আমি যদি এটাকে, এইখানে মাংকিটা আছে, আমি যদি গুলি কি করি, এটা হচ্ছে গুলির লাইন, এই যে ডট ডট লাইনটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে গুলির লাইন। এবার আমি যদি গুলির লাইনটা কি হচ্ছে, মাংকির উপরে দেই, না সমান দেই, না নিচে দেই, কোথায় দিলে একসাথে ধাক্কা খাবে বলতো? ওকে, দেখ একটা জিনিস আমি এটা বোঝাই, এদিকে দেখ সবাই। তো আমি যদি কি করি, মাংকিটা তো উপর থেকে নিচে পড়বে, আমার এত দূর থেকে যাইতে লাগবে, তাহলে ইন জেনারেল সেন্সে আমাদের কি বলতেছে, আমি যদি লেটার কি করি, নিচে মারি, ঠিক আছে, মাংকিটা উপর থেকে নিচে পড়বে, ওখানে গিয়ে কি করবে, আঘাত করবে। তাহলে দেখ কি করে, আমি যদি মাংকির নিচে রাখি, এটাকে মোটামুটি এই ডিগ্রি কোণে রাখলাম, হ্যাঁ না, নিচে রাখলাম, তাহলে দেখ কি হয়, আমি গুলি করলাম, দেখি তো কি হয়, কে আগে পৌঁছায়। চলো গুলি করলাম, কে আছে, মাংকি অনেক পরে আসলো, ইয়ে আছে চলে গেল। তোরা বলবি স্যার অনেকটা নিচে ছিল, আরেকটু উপরে দেন, চল আরেকটু উপরে দেই। ওকে, তাহলে আরেকটু উপরে দেই, মোটামুটি এখানে দিলাম, চল দেখি কি হয়, কে আগে পৌঁছায়। মাংকি আসার আগে পাথর কি হচ্ছে, চলে গেছে। ওকে, গুলি চলে গেছে। এবার তোরা দেখ, আমি কি করি, মাংকির উপরে দেই, চলো, হ্যাঁ মাংকির পায়ে দেই, ঠিক আছে, তাহলে দেখি কি হয়, চলো কি হয়, কি হলো,
মাংকি আগে পড়ে গেল, কিন্তু কি হচ্ছে, ইয়ে আসলো না। এবার দেখ ভালো করে, আমরা যদি কি করি, এটাকে সমানে সমানে দেই, তাহলে কি আছে দেখ ভালো করে, সমানে সমানে, হ্যাঁ না? এই দেখ, এর মতো এটা কি, এই ডিস্টেন্সে এতটা পাথ কিন্তু ট্রাভেল করতে লাগবে, আর ওর কি করতে লাগবে, সোজাসুজি আসতে লাগবে। এবার দেখ কি হচ্ছে, গুলি করলাম, চলো দেখি কি হয়, মজাদার খেলা। টাক, লাগছে কি লাগে না গুলি? অর্থাৎ দেখ, এর ডিস্টেন্স কোনটা বেশি ডিস্টেন্স ট্রাভেল করলো, এই যে আমি যে গুলিটা করলাম, গুলিটা বেশি ডিস্টেন্স ট্রাভেল করলো না? কিন্তু হাইট দেখ, এর ডিস্টেন্স কম ট্রাভেল করছে, কিন্তু হাইট দেখ ওদের দুইজনের কি হচ্ছে, সেমই আসছে। কারণটা আমরা অ্যালং ওয়াই অ্যাক্সিস ডিস্টার্বই করি নাই, তার জন্য দুইজনের ক্ষেত্রে সেম আসতেছে। ওই জন্য রাজুদা পরোটা দিয়েও যদি সীতমাকে ঢিল মারছে, না সোজাসুজি ঢিল মারছে না রাজুদার পরোটা, তো ওরও পড়তে যতক্ষণ টাইম লাগবে, সীতমা যখন কি করতেছিল রাজুদার পরোটার দিকে ঢিল মারতেছিল, তবু সেম টাইম লাগবে, কারণ ওয়াই অ্যাক্সিসে কি করছে, সীতমা ডিস্টার্বই করে নাই, অ্যালং এক্স অ্যাক্সিস ডিস্টার্ব করছে অনলি। বুঝছিস তাহলে? তাহলে এক্স ওয়াই কে ফারাক দেয় না, ওয়াই এক্স কে কোনো দিনকে দেয় না, হচ্ছে ফারাক দেয় না, এটা জিনিস মাথায় রাখিস তোরা। তো এটা জিনিস এখন হয়তো আশা করি ধীরে ধীরে কি করতে পারবি, ভিজুয়ালাইজেশন করতে পারবি জিনিসটা। নাতান গালি তোরা কিন্তু বলিস, ফিল করতে পারিস না ব্যাপারগুলা। বুঝছিস এখন তোদের সমগ্র জিনিসটা? তো এটা ফিল করিস কিন্তু ঘটনাটা পুরা। ওকে, তা ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস কে কিচ্ছু চেঞ্জ করবে না, এক্স ওয়াই কে কোনোদিন চেঞ্জ করবে না। এমন আমরা সিমুলেশন দিয়া পুরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়াশোনা করব। তোদের ভিজুয়ালাইজেশন ফিজিক্স একদম মাথায় ঢোকায় দেবো, বলে ভিজুয়ালাইজেশন করে স্যার, মাথার মধ্যে এমন আইনে স্যার। ওকে, আমি বেশিরভাগ স্টুডেন্টের দেখছি, এটা ওই যে সবার এসে বেশিরভাগ কি, মোটামুটি এখন অব্দি 90% স্টুডেন্টেরই রাজুদার পাথর আগে পড়বে। কিন্তু ভুলে যাস, খালি ওয়াই অ্যাক্সিস বরাবর অনলি গ্রেভিটি কাজ করতেছে, আর কেউ কাজ করতেইছে না ওইখানে, এই এক্সাম্পলের ক্ষেত্রে। ওকে, চলো তাহলে নেক্সট, ফোকাস সবাই। তো নিউটনস, এবার দেখ ভালো করে, নিউটন সেকেন্ড ল বললাম, এখান থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এবার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন পড়ার আগে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস শোন আগে তোরা, তারপরে আবার নিউটন ছাত্রতে ফিরে আসবো আসবো আমরা, ডোন্ট ওয়ারি। একটু থিওরিটা ডিটেলস একটু পড়ে নেই, বুঝে নেই। শোন এদিকে ফোকাস, আমি কি বলছিলাম, নিউটনস এর মোশন ল কোথায় কাজ করে, ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল যেগুলাই আছে কোথায় কাজ করবে, অনলি ইন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে কি জানছিল, আমি একটু আগে বললাম তোদের, এর আগের দিনও বলছিলাম, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ যে ফ্রেম অফ রেফারেন্সে আমরা যদি এক্সটার্নাল কোনো ফোর্স না দেওয়া না দেওয়াতে কোনো যদি অ্যাক্সিলারেশন না আসে, তখন তাকে কি বলবো আমরা, হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর যদি এমন কোনো ফ্রেম পাই যেখানে আমরা এক্সটার্নাল ফোর্স দেওয়াতে, ঠিক আছে, মানে সরি এক্সটার্নাল ফোর্স না দেওয়া সত্ত্বেও ওইখানে কি চলে আসে, অ্যাক্সিলারেশন চলে আসে, তখন তাকে বলবো নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। অর্থাৎ এক্সটার্নাল ফোর্স জিরো থাকা সত্ত্বেও যদি কোথাও কোনো ফ্রেমের ভিতরে অ্যাক্সিলারেশন আসে, সেটা নন ইনার্শিয়াল, ওখানে নিউটনস ল কাজ করবে না। আর যদি কোথাও কি করেছে, এক্সটার্নাল ফোর্স না দেওয়া সত্ত্বেও ওখানে অ্যাক্সিলারেশন না আসে, সুন্দর জিনিস, পার্টিকুলার অ্যাক্সিলারেশন নাই, তার মানে ওটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এই যে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সকে বোঝার জন্য, ঠিক আছে, আমরা একটা ইম্পর্টেন্ট দেখি। ওকে,
কিছু ইনার্শিয়াল ফ্রেমের উপর বেস করে আমরা কি করি, একটা ট্রান্সফরমেশন দেখি। ট্রান্সফরমেশন মানে কি, যখন একটা জিনিস থেকে আরেকটা জিনিসে শিফট হই তাকে কি বলবি, ট্রান্সফর্ম করা। দেখিস না তোরা কি করিস, নর্মালি কি করবি, এমনি এমনি আসিস, ভালো করে খেলাধুলা করতেছিস, তোদের দিদি বোনরা খেলাধুলা করতেছে দিদিরা, তারপর হঠাৎ করে একদিন শুনবি বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের আগের দিন হচ্ছে মেকআপ করে একদম ব্রাইডাল মেকআপ করে ভূত সেজে গেছে, ট্রান্সফর্ম হয়ে গেছে, পুরা মুখ একদম কি হয়েছে, ট্রান্সফর্ম হয়ে গেল। এই যে ট্রান্সফরমেশন, এটা কি হচ্ছে, তাহলে মেয়ে মানুষের জার্নি থেকে এবার মহিলা মানুষের জার্নিতে ট্রান্সফর্ম হয়ে গেল। তার মধ্যে সাহায্য কে করলো, মাঝখানে এসে হচ্ছে বিয়া নামক একটা জিনিস এসে সাহায্য করতেছে। তাহলে বিয়ে হচ্ছে ঘটক হিসেবে কাজ করতেছে, ওকে, ট্রান্সফর্ম করার জন্য। ঠিক তেমনি এইখানে দেখ ভালো করে, আমরা একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স থেকে আরেকটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে যাইতে চাই, তার জন্য যে ট্রান্সফরমেশন ইকুয়েশনটা আসবে তাকে আমরা বলবো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে, তাহলে রিডিং দে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এটা কিন্তু তোদের এক্সামে কোশ্চেন আসে। হ্যাঁ, আমি বলে দেই কোশ্চেনটা কি আসে এক্স্যাক্টলি, তোদের যদি কোশ্চেনটা বলি, কোশ্চেন কি আসে আমি বলি। হ্যাঁ, বেশিরভাগ ইউনিভার্সিটিতে তোদের এটা কোশ্চেন আসতে থাকে, আমি বলি। কোশ্চেন কই লেখছি, আমি তোদের সাজেশন আপলোড করে দেবো। হ্যাঁ, সাজেশন আপলোড করে দিলে তারপর ভালো করে দেখতে পাবি। বা কাজের সময় আমি কোশ্চেনটা খুঁজে পাইতেছি না। ওকে, কাজের সময় খুঁজে পাওয়া যায় না, না তো তোদের আসে, আমি তোদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমার সব লেখা আছে তো সাজেশনের ভিতরে, তো चीटिंग हो गया रे हमारे साथ। क्वेश्चन क्वेश्चन কোথায় গেল স্যার, কোথাও তো আছেই কোশ্চেন, আমি পরে যেদিন বের হবে আমি তোদের বইলে দেব। কোশ্চেনটা আসে তোদের হচ্ছে এমন, যে শো দ্যাট নিউটনস ল ইজ ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এটা কোশ্চেন আসে। হ্যাঁ, বাট এখন আমি কোশ্চেনটা এক্স্যাক্টলি কোথায় লিখছি সেটা তো আমি খুঁজে পাচ্ছি না, যখন পাবো তখন তোদের সঙ্গে শেয়ার করে দেব। তোদের পরীক্ষায় যেটা কোশ্চেন আসে আমি বলতেছি, শো দ্যাট নিউটনস ল ইজ invariant under Galilean transformation. Okay, Galilean ট্রান্সফরমেশন, এটা তোদের কোশ্চেন আসে। তো আমি তোদের প্রথমে তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কি জিনিস এটা বোঝাই, তারপরে এটার জন্য কি আনসার লিখতে লাগবে ওটাও আমি বোঝাবো। হ্যাঁ, তো ফার্স্টে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা কি জিনিস এটা আগে বুঝি। ওকে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এবার দেখ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কি বলে, সুন্দর জিনিস শোন এদিকে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলে যে কোনো একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আছে এবং সেই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স থেকে যদি আরেকটা ফ্রেম ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে যায়, তাহলে ওই যে ইউনিফর্ম ভেলোসিটিতে যে ফ্রেমটা মুভ করবে ওইটা একটা ইনার্শিয়াল ফ্রেম। তাহলে একটার ক্ষেত্রে যদি আমরা পজিশন কোঅর্ডিনেট জানি, আর একটার ক্ষেত্রে পজিশন কোঅর্ডিনেট কত হবে, এই যে কত হবে এটা যে ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করি তাকে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলি। প্রথম কথা, তোরা ভাবতেছিস স্যার কি পাগলা হয়ে গেছেন, কি বলতেছেন কিচ্ছু বুঝি নাই, তো আমি ঠিকই আছি, তোরা একটু অবুঝ হয়েছিস। হ্যাঁ, এখন বোঝাবো, বস। তো অ্যাকচুয়ালি কি হয়, আমি তোদের বললাম ইনার্শিয়াল ফ্রেম মানে ওইখানে কি আসবে না, এক্সটার্নাল ফোর্স জিরো, তার জন্য অ্যাক্সিলারেশন কত, জিরো। আমি তো একটা একটা করে কথা তোদের মনে করায় দেই। ইনার্শিয়াল ফ্রেম মানে কি, ইনার্শিয়াল ফ্রেম মানে হচ্ছে মাথায় রাখিস, ইনার্শিয়াল ফ্রেমের ডেফিনিশন কি, ইফ
এফ এক্সটার্নাল ইকুয়াল টু কত হয় 0, দেন অ্যাক্সিলারেশন শুড বি কত হচ্ছে 0 হবে। ওকে, তাহলে এটা দাঁড়াইলো, এটা একটা ফ্রেম আছে, দেখ ভালো করে। আমি ধরলাম এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এটা আমাদের অ্যাক্সিসটা অরিজিন। এটা আমি তোদের প্রথম দিনে একটা এক্সাম্পল দিয়েছিলাম না, যখন ভেক্টর পড়াচ্ছিলাম, যে যে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করার জন্য একটা রেফারেন্স ফ্রেম লাগবে। কারণটা কেমন করে বলবো ইডেন গার্ডেন কত দূরে অবস্থিত, আমি কুচবিহার থেকে বলতে পারি 700 কিলোমিটার দূরত্বে, কেউ সল্টলেক থেকে বলবি 15 কিলোমিটার দূরত্বে, কেউ হাওড়া থেকে বলবি 20 কিলোমিটার দূরত্বে, এমন করে বলতে পারিস না। তো এই যে ডিস্টেন্সটা কত, এটা বোঝানোর জন্য একটা রেফারেন্স ফ্রেম নেব। তো আমরা এই জন্য যে কোনো কিছু পড়াশোনা করার জন্য একটা রেফারেন্স ফ্রেম নেব। এবার ধরে নে এই রেফারেন্স ফ্রেমে একটা কি আছে, পার্টিকেল আছে। ওকে, এই পার্টিকেল, এখানে একটা ধরে নে পার্টিকেল আছে। ওকে, কোনো একটা ইভেন্ট ঘটতেছে, কোনো একটা পার্টিকেল আছে। তাহলে এইখানে যদি কোনো একটা ইভেন্ট ঘটে বা কোনো একটা পার্টিকেল ঘটে, এইখানে এটার মধ্যে কোনো এক্সটার্নাল ফোর্স লাগে নাই। এবার এক্সটার্নাল ফোর্স না লাগার জন্য, হ্যাঁ না, তাহলে এটার মধ্যে কোনো অ্যাক্সিলারেশনও আসে নাই, তাহলে এটাকে কি বলবো, একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলবো। তাহলে এটার নাম কি দিলাম আমরা, এস ফ্রেম। এস ফ্রেম, যেটা একটা কি হচ্ছে ইনার্শিয়াল ইনার্শিয়াল ফ্রেম। ওকে, এস ফ্রেম একটা ইনার্শিয়াল ফ্রেম। এবার দেখ এস ফ্রেমের রেসপেক্টে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার ইভেন্টটা কোথায় হচ্ছে, এক্স কমা ওয়াই কমা জেড, কোন একটা ইভেন্ট ঘটার জন্য টাইম লাগবে না, তাহলে এক্স কমা ওয়াই কমা জেড আর কি হচ্ছে টাইমটি। এবার ধরলাম এই ফ্রেমের প্যারালালি, এই ফ্রেমের রেসপেক্টে কি করবে, আর একটা ফ্রেম মুভ করা যাবে ইউনিফর্ম ভেলোসিটিতে। মানে কি আছে, এই ফ্রেমটা আছে, এবার এই ফ্রেমের একদম জড়ুয়া হ্যাঁ আর একটা ফ্রেম আছে, তাহলে এটার নাম দিলাম আমি এক্স প্রাইম, এটার নাম দিলাম আমি ওয়াই প্রাইম, এটার নাম দিলাম আমি জেড প্রাইম, এটার অরিজিন নাম দিলাম কত হচ্ছে ও প্রাইম। ঠিক আছে, তাহলে এই ফ্রেমটার নাম কি দিলাম আমি হচ্ছে এস প্রাইম ফ্রেম। এস প্রাইমের বৈশিষ্ট্য কি, এই এস প্রাইম ফ্রেমটা যেটা আমি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এটা কি করতেছে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে, অর্থাৎ ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ভেলোসিটিতে, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ভেলোসিটিতে কি করতেছে, এস ফ্রেমের রেসপেক্টে মুভ করতেছে। এবার দেখো আমি কি বললাম, এস ফ্রেমটা একটা ইনার্শিয়াল ফ্রেম, এবার এস ফ্রেমের রেসপেক্টে একটা কি করতেছে, এস প্রাইম ফ্রেম, যেটার কোঅর্ডিনেট এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, সেটা কি করতেছে একটা ইউনিফর্ম ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এস ফ্রেমের রেসপেক্টে যাচ্ছে। ইউনিফর্ম ভেলোসিটি মানে এই ফ্রেমটার অ্যাক্সিলারেশন কত হবে, 0 না, আর অ্যাক্সিলারেশন মানে কি হচ্ছে ডিভি বাই ডিটি। এবার যদি এটার ভেলোসিটি ইউনিফর্ম হয়, কনস্ট্যান্ট হয়, ইউনিফর্ম মানে কি কনস্ট্যান্ট উইথ টাইম, ইউনিফর্ম হয়, তাহলে কি হচ্ছে এটা 0 হবে কি 0 হবে না, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাহলে এটার মধ্যে অ্যাক্সিলারেশন কত লাগবে 0 লাগবে, তাহলে এটাও একটা কি হবে হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম। এবার শোন ভালো করে, এই ফ্রেম দুটার আর বৈশিষ্ট্য কি, এটার এক্স অ্যাক্সিস আছে অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই আছে ওয়াই এর প্যারালাল, জেড আছে জেড এর প্যারালাল। ওকে, আর মুভমেন্টটা শুধু কোন অ্যাক্সিস বরাবর দেখতে পাচ্ছি আমরা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর মুভমেন্ট দেখতে পাইতেছি। এবার শোন, আমরা ধরলাম টি ইকুয়াল টু 0 টাইমে, হ্যাঁ না, টি, তাহলে এই ফ্রেমের রেসপেক্টে যদি এটার কোঅর্ডিনেট দেখি কি দেখবো বলতো, এই ইভেন্টটার কোঅর্ডিনেট দেখি কত হবে, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম আর কত হচ্ছে টি প্রাইম, কোন একটা নাম টি প্রাইম দিলাম। এবার দেখ আমরা ধরে নিলাম কি জিনিসটা বস, ভালো করে শোন এদিকে, ধরে নিলাম এই এই ফ্রেমের অরিজিন ও আর এই ফ্রেমের অরিজিন ও প্রাইম, এই দুটো একসঙ্গে ছিল এট টি ইকুয়াল টু 0 পয়েন্টে, অর্থাৎ যখন কনসিডার, ভালো করে শোন, কনসিডার ও এন্ড ও প্রাইম কোইনসাইড, কোইনসাইড বানান কি হয় না রে, সিআইডি না, কোইনসাইড, ওই কোইনসাইড বানান কি হয়, সি ইডি কোইনসাইড, বানান দেখে বলতো কেউ। ওকে, কনসিডার ও এন্ড ও প্রাইম কোইনসাইড এট টি इक्वल टू टी प्राइम इक्वल टू 0 কি COIN CI। ওকে, ঠিক আছে,
তাহলে কনসিডার ও এন্ড ও প্রাইম কোইনসাইড এট কত হচ্ছে টি, টি প্রাইম ইকুয়াল টু 0 বিন্দুতে। তারপরে দেখ এখানে কোইনসাইড করলো, তারপরে এখান থেকে কি করতেছে, মুভ করতেছে। তাহলে এতে কত টাইম গেল, ধরলাম টি টাইম গেল। তাহলে টি টাইমে কতটা ডিসটেন্স যাবে বলতো, এটা টি টাইমে কতটা ডিসটেন্স যাবে, ভিটি যাবে না? এটা টি আর টি প্রাইম সময় কি আছে, একই সময় ছিল। এবার এটা কি হচ্ছে, টি টাইমে কত দূর যাবে, ভিটি। কারণটা আমরা কি জানি, ভেলোসিটি ইকুয়াল টু কত হয়, ডিসটেন্স বাই টাইম, তাই তো? তাহলে ডিসটেন্স ইকুয়াল টু কত হবে, ভেলোসিটি ইনটু কত হচ্ছে টাইম। তাহলে ভি ইউনিফর্ম ভেলোসিটিতে যাইতেছে আর টাইম কত লাগতেছে, টি টাইম লাগতেছে। তাহলে এই ডিসটেন্সটা এইখান থেকে এইখানে গেল কতটা, টি টাইমে কত ডিসটেন্স যাবে, ভিটি ডিসটেন্স যাবে। ওকে, তাহলে দুইটা ইভেন্ট ধরলাম একসাথেই ঘটতেছে, তাহলে আর ঝামেলাই হইতেছে না। ওকে, সেম ইভেন্টটাই ঘটতেছে। এবার তাহলে এই পয়েন্ট অফ দি পৌঁছানোর জন্য কি করবো, দেখ এই পয়েন্ট অফ দি পৌঁছাবো। তাহলে এইখান থেকে পৌঁছানোর জন্য কি করবি, দেখ তো এতটুক তো আছে, আর এইটুকের নাম কি বলতো, এইটুকের নাম কি, এক্স প্রাইম না? বুঝছিস কথাটা? এক্স প্রাইম মানে কি, এর অরিজিন থেকে এতটা ডিস্টেন্স। আর এইটুকের নাম কি, এটাই কত নাম দিলি, ভিটি নাম দিলি, তাই তো? তাহলে এখান থেকে কি বলতে পারিস দেখতো, সো এক্স প্রাইম, দেখ এইখান থেকে এইটা, তাহলে এক্সটা কিসের সমান হচ্ছে, এক্স প্রাইম প্লাস কত হচ্ছে, ভিটির সমান। বুঝছিস এই লাইনটা, বল বুঝছিস কি বুঝিস নাই? এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি। কারণটা এইটা পুরোটা কি হচ্ছে, এইখান থেকে এই ইভেন্টটার দূরত্ব কত, এক্স, তার মধ্যে এইটুক কত ভিটি, আর এইটুক কত হচ্ছে এক্স প্রাইম। তাহলে এটা গেল। তো এইখান থেকে আমরা লিখতে পারি এক্স প্রাইম ইকুয়াল টু কত, এক্স মাইনাস ভিটি। এবার দেখতো অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো চেঞ্জ হয়েছে, দুটো তো একই ভাবে যাচ্ছে, তাহলে ওয়াই অ্যাক্সিস এর সেমই আছে। তাহলে ওয়াই প্রাইম ইকুয়াল টু কত আসবে, এন্ড ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই আসবে, এন্ড জেড প্রাইম ইকুয়াল টু কত আসবে, যেটাই আসবে, কারণটা প্যারালাল আছে। এই যে ইকুয়েশনটা পাইলি না, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইকুয়াল টু জেড, এটাকে কি বলি আমরা, গেলিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন। তাহলে এগুলাকে কি বলি আমরা, গেলিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন। বুঝছিস? তাহলে এটাকে গেলিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন বলি। তো এটা ভালো করে মাথায় ঢুকিয়ে দিস, তোদের অনেক সময় পরীক্ষায় উল্টাটা আসে, আমি লিখে দিতেছি। এই কোশ্চেনটা আসতেছি আমরা, পরে আসতেছি এগুলো। দেখ তাহলে হচ্ছে ইনভার্স গেলিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন, শর্টকাট আমি জিটি লিখতেছি, হ্যাঁ। তাহলে ইনভার্স গেলিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন ইজ গিভেন বাই, শোন ইনভার্স যদি আসে কি লিখবি, এক্স ইকুয়াল টু কি লিখবি, এক্স প্রাইম প্লাস ভিটি, ওয়াই ইকুয়াল টু লিখবি ওয়াই প্রাইম, জেড ইকুয়াল টু কত লিখবি, জেড প্রাইম। এটাকে কি বলি হচ্ছে ইনভার্স গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন, আর এটাকে বলবো আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন। ওকে, শোন এইদিকে, এইটা তখনই পসিবল হবে when velocity of the frame very very less than compared to the velocity of light. ওকে, তাহলেই একমাত্র কি হচ্ছে টি টা সেম থাকবে, অর্থাৎ টি আর টি প্রাইম সেম আসবে। এটা লিখলাম না, টি আর টি প্রাইম এটা সেম থাকবে তখনই when কি হচ্ছে velocity of the frame is very less than বা কম্পারেবল, ভেরি লেস কম্পেয়ার উইথ কি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। এটা জিনিস মাথায় রাখিস। তাহলে মাথায় রাখিস এখানে, শোন আগে তাহলে কি বললাম, যে টি ইকুয়াল টু টি প্রাইম বা টি প্রাইম ইকুয়াল টু টি when velocity of the frame is very less
compared to velocity of light, velocity of light না, মাথা রাখিস। এবার দেখ ভালো করে, এদিকে শোন, পরে লিখিস। তাহলে এটা গেল হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কিসের রেসপেক্টে, কোঅর্ডিনেট না এক্স ওয়াই জেড মানে কোঅর্ডিনেট। এবার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন উইথ রেসপেক্ট টু ভেলোসিটি কি আসবে, ওকে। তাহলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন উইথ রেসপেক্ট টু ভেলোসিটি, দেখ ভালো করে। তাহলে এবার দেখবো আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন উইথ রেসপেক্ট টু কি হচ্ছে, একবার বুঝে নে, খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে দেখ Vx ইকুয়াল টু কত হয়, dx বাই dt, এটা জানিস তো, v ইকুয়াল টু dx বাই dt। তাহলে অ্যালং x অ্যাক্সিস তাহলে কি হচ্ছে, ভেলোসিটি অ্যালং x অ্যাক্সিস। এই যে v এটা কোন ফ্রেম, উইথ রেসপেক্ট টু s ফ্রেম, বুঝছিস কথাটা, হ্যাঁ না, ঠিক আছে। তাহলে vy কি হবে, dy বাই dt, ভেলোসিটি অ্যালং y অ্যাক্সিস উইথ রেসপেক্ট টু s প্রাইম ফ্রেম। vz ইকুয়াল টু কত হবে, dz বাই dt, ভেলোসিটি অ্যালং z অ্যাক্সিস উইথ রেসপেক্ট টু s ফ্রেম। এবার দেখ তাহলে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু, আমি উইথ রেসপেক্ট টু শর্টকাট কি লিখলি, WRT, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু s প্রাইম ফ্রেম। তাহলে s প্রাইম ফ্রেমের রেসপেক্টে বলে কি হবে দেখতো, vx প্রাইম লিখবি না, তাহলে কত হবে dx প্রাইম বাই কত হচ্ছে dt, তাহলে কত হচ্ছে d বাই dt, x প্রাইম মানে কত, এখান থেকে দেখ x মাইনাস কত হচ্ছে vt, ঠিক আছে। তাহলে দেখ এখান থেকে এটা ডেরিভেটিভ করলে কত আসবে, dx বাই কত আসবে dt আসবে। আর ভেলোসিটি v কি কনস্ট্যান্ট নাই ক্ষেত্রে দেখতো, ওকে, v কনস্ট্যান্ট। তাহলে v যদি কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে, 0 হবে, ঠিক আছে। তাহলে v কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে, 0 হবে, দেখ ভালো করে। কিন্তু এটা কনস্ট্যান্টটা কি আসলো, বের হয়ে আসলো, আর t এর ডেরিভেটিভ কত আসবে, 1 আসবে। তাহলে এটা থেকে আমি কি লিখতে পারি, vx, এটা মানে কি দেখতো vx না, vx dx বাই dt মানে কত, vx মাইনাস কত আসলো v, দেখ কনস্ট্যান্ট বাইরে আসলো, t এর সাপেক্ষে ডেরিভেটিভ কত আসলো, dt বাই t, t এর সাপেক্ষে t এর ডেরিভেটিভ কত 1, বুঝছিস তো, এটা dt বাই dt আর কি ছিল, তাহলে 1 হয়ে গেল। তাহলে এটা কি গেল, ভেলোসিটি অ্যালং কি হচ্ছে, অ্যালং x অ্যাক্সিস উইথ রেসপেক্ট টু কোন ফ্রেম, s প্রাইম ফ্রেম, ওকে, মাথায় রাখিস। এবার সিমিলারলি vy প্রাইম ইকুয়াল টু কত আসবে, dy প্রাইম বাই dt। এবার দেখ y প্রাইম মানে কত, y প্রাইম y এর সমান dy বাই কত হচ্ছে dt, তাহলে এটাকে কি লিখতে পারি, vy লিখতে পারি। তাহলে vy প্রাইম ইকুয়াল টু আসলো vy, এটা কি গেল অ্যালং y অ্যাক্সিস উইথ রেসপেক্ট টু s প্রাইম ফ্রেম। সিমিলারলি vz প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে, dz প্রাইম বাই dt, তাহলে কত আসলো, dz প্রাইম মানে কত হচ্ছে z, তাহলে dz বাই কত আসলো dt, আর dz বাই dt মানে কত হচ্ছে vz, তাহলে এটা কি গেল হচ্ছে অ্যালং z অ্যাক্সিস, ওকে। তো এখান থেকে কি পাইলি শোন, তাহলে ভেলোসিটি ট্রান্সফরমেশন আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইজ vx প্রাইম ইকুয়াল টু কত আসলো, vx মাইনাস v, vy প্রাইম ইকুয়াল টু কত আসলো vy, and vz প্রাইম ইকুয়াল টু কত আসলো vz, ঠিক আছে, ওকে। তো এই তিনটা লেখ। তো মাথায় রাখিস এগুলা কি গেল হচ্ছে পজিশন ট্রান্সফরমেশন বা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন
ওকে, আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এটা হচ্ছে ভেলোসিটি ট্রান্সফরমেশন, আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন গেল। এবার আমরা অ্যাক্সিলারেশন বের করব, আগে লিখে নেয় তারপরে আসতেছি আমরা। আর এখানে অব্দি বুঝতে কারো অসুবিধা হলে বলিস, কিচ্ছু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলিস। সুপার ফাস্ট লেখ। তোরা খালি একটা জিনিস মাথায় রাখবি, যে তোদের অনেকের মাথায় আসতে পারে স্যার এই ইভেন্টার ভেলোসিটি মানে কি, ভেলোসিটি ট্রান্সফরমেশন মানে কি। মানে আমি এইটুক এইটুক বুঝাইলাম যে এইখানে ইভেন্টটা এইখানে ঘটতেছে, তো একটু টাইম পর সাপোজ ইভেন্টটা কোথায় ঘটতেছে, এইখানে একটু দূরত্বে ডিটি টাইমে পর কোথায় ইভেন্টটা ঘটতেছে, একটু দূরে গিয়ে ঘটতেছে। ওকে, কতটা ডিটি টাইম পর, সাপোজ এটার পজিশন তখন কত হয়ে গেছে, এক্স প্লাস ডিএক্স হয়ে গেছে, ওয়াই প্লাস কত হয়ে গেছে ডিওয়াই, তারপরে কত হচ্ছে অমন করে জেড প্লাস ডিজেড। আর টাইমটা কি হচ্ছে, টাইম প্লাস টি প্লাস ডিটি, অল্প একটু দূরে গিয়ে ঘটছে, ওইটুকের জন্য যে ভেলোসিটিটা আসছে এটা হচ্ছে ভেলোসিটি ট্রান্সফরমেশন। ওকে, লাগে না, মজাদার জিনিস আসতেছে একটু পর। আর এটা স্টার্ট দিয়ে রাখিস, এক্সামে আসবে তোদের। জুবের কি বললি, স্যার বিশ্বভারতী ইউনিভার্সিটির কোশ্চেন কি খুব কঠিন আসে, একদম না। ঠিক আছে, কোশ্চেন টাফ হয় না রে। কোনো ইউনিভার্সিটির কোশ্চেনই তেমন একটা টাফ হয় না, যদি ঠিক করে পড়াশোনা করে যাস। তোদের তো আরো একটু তোদের সিনিয়র দাদা দিদির কাছে পিপিএসসি এটা কোশ্চেন গুলো নিয়ে নিবি, তাহলে আর এত টেনশন থাকবে না। লেখ তাড়াতাড়ি।
ডান এইটুক। এবার দেখ, এবার শোন তোরা একটু। তো যদি তোরা কি দেখতে পারিস, ভেলোসিটি ট্রান্সফরমেশন দেখিস, তাহলে অ্যাক্সিলারেশনের ট্রান্সফরমেশন কেমন হবে? তাহলে অ্যাক্সিলারেশন ট্রান্সফরমেশন, অ্যাক্সিলারেশন ট্রান্সফরমেশন আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফর্ম। তাহলে অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস কত হবে? তাহলে উইথ রেসপেক্ট টু এস ফ্রেম, তাহলে এস ফ্রেমের রেসপেক্টে দেখলে কত হবে? এ এক্স ইকুয়াল টু কত হবে? ডি ভি এক্স বাই ডিটি। তাহলে অ্যালং অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস অনলি। তারপরে এ ওয়াই ইকুয়াল টু কত হবে? ডিবি ওয়াই বাই ডিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস। তারপর হচ্ছে এ জেড ইকুয়াল টু কত হবে? ডিবি জেড বাই ডিটি অ্যালং জেড অ্যাক্সিস। এবার ট্রান্সফর্ম করব আমরা, তার মানে অবভিয়াসলি কোন ফ্রেম থেকে দেবো? এস প্রাইম ফ্রেম থেকে দেখতে চাই। এস ফ্রেম আর এস প্রাইম ফ্রেমের মধ্যে ট্রান্সফরমেশন করতেছি তো, তাই তো? আমি যেমন বললাম ব্রাইডাল মেয়ে থেকে কি হবে? মহিলা হবে। তো মাঝখানে হচ্ছে বিবাহ কি করবে? ওকে ট্রান্সফর্ম করে দিবে। তো ঠিক তেমন এখানে কি করতেছি আমরা হচ্ছে এস ফ্রেম থেকে এস প্রাইম ফ্রেমে যাচ্ছি, ওটার জন্য ম্যাথামেটিক্যাল ইকুয়েশনকে সাহায্য করতেছে গ্যালিলিয়ান। হ্যাঁ, এবার শোন একটু, এদিকে ফোকাস কর, এদিকে দেখ একটু। তাহলে উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম কি হবে? এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে যদি দেখিস তাহলে আসবে এ এক্স প্রাইম ইকুয়াল টু কত হবে? ডি ভি এক্স প্রাইম বাই কত হচ্ছে? ডিটি। এবার এটার ভ্যালু পুট করে দে, কত আসবে? ডি বাই ডিটি। ভি এক্স প্রাইমের ভ্যালু কত? ভি এক্স মাইনাস ভি। তাহলে এটা কত হবে? ভি এক্স মাইনাস কত হচ্ছে? ভি। তাহলে কত হবে? ডি ভি এক্স বাই কত হচ্ছে? ডিটি মাইনাস কত হচ্ছে? ডিভি বাই ডিটি। এবার দেখতো এই ভেলোসিটি ভি ইকুয়াল টু কি আছে? কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়ে যাবে? জিরো হবে কি হবে না হবে? তাহলে 1100 ডিভি এক্স বাই ডিটি। এবার ডিভি এক্স ডিটি মানে কত হচ্ছে? এ এক্স। তাহলে কি গেল হচ্ছে? এ এক্স। তাহলে এ এক্স প্রাইম ইকুয়াল টু এ এক্স আসলো। ওকে, এন্ড সিমিলারলি এ ওয়াই প্রাইম, এটা মাথায় রাখিস। অনেকে বলবি স্যার তো এটা এক্স প্রাইম এর রেসপেক্টে করতেছেন, তাহলে এখানে লিখুন যে অ্যালং এক্স প্রাইম অ্যাক্সিস। আরে ভাই একই জিনিস, এস এক্স আর এক্স প্রাইম কি হচ্ছে? একই লাইনে আছে। ওয়াই আর ওয়াই প্রাইম একই লাইনে আছে। জেড আর জেড প্রাইম একই লাইনে আছে। তার জন্য আমি এস লিখি আর এস প্রাইম লিখি, এটা কি হবে? সেম এই জিনিস। ওকে, তো কেউ যদি এস এক্স প্রাইম লিখিস তবু ঠিক আছে। তাহলে কত হচ্ছে ডিভি ওয়াই প্রাইম বাই কত হচ্ছে? ডিটি। এবার দেখ ভালো করে, ভি ওয়াই প্রাইম কত হচ্ছে? ডিবির সমান আছে। তাহলে কত হচ্ছে? ডিভি ওয়াই বাই কত হচ্ছে? ডিটি। তাহলে এখান থেকে আসলো এ ওয়াই প্রাইম ইকুয়াল টু এ ওয়াই অ্যালং ওয়াই অ্যাক্সিস। তারপর কত হচ্ছে? এন্ড এ জেড প্রাইম ইকুয়াল টু কত আসবে? ডিভি জেড প্রাইম বাই কত হচ্ছে? ডিটি। এবার ডিভি জেড প্রাইম ইকুয়াল টু কত? ভি জেড। তার মানে কত হচ্ছে? ডি ভি জেড বাই কত হচ্ছে? ডিটি। সুতরাং এ জেড প্রাইম ইকুয়াল টু কত আসবে? হচ্ছে এ জেড অ্যালং
জেড অ্যাক্সিস। সো এইখানে একটা জিনিস দেখতো, তাহলে এস ফ্রেম আর এস প্রাইম ফ্রেমের মধ্যে যখন অ্যাক্সিলারেশনের ট্রান্সফরমেশন দেখলাম সেটা কি আসলো? সো এ এক্স প্রাইম ইকুয়াল টু এ এক্স আসলো, এ ওয়াই প্রাইম ইকুয়াল টু এ ওয়াই আসলো, এ জেড প্রাইম ইকুয়াল টু কত আসলো? এ জেড আসলো। আসছে কি আসে নাই? আসছে। তাহলে এদিকে নজর দে। তার মানে আমরা কি করতে পারি, কি বলতে পারি দেখতো, এদিকে সব থেকে ইম্পর্টেন্ট কথা বলতেছি, পরে লিখিস, সব টাইম পাবে। সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন অ্যালং এস প্রাইম ফ্রেম, অ্যাক্সিলারেশন অ্যালং এস ফ্রেম, বা অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম, অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু এস ফ্রেম, বোথ আর কি হচ্ছে সেম না, প্রত্যেকটা ইকুয়াল আসছে। তাহলে কি বলতে পারি, অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন is same for both inertial frame of reference, frame of reference। একটা মজাদার জিনিস দেখছিস তোরা, এক্স এর ক্ষেত্রে কিন্তু আলাদা আসছিল, মনে করে দেখ, এদিকে শোন, এক্স এর ক্ষেত্রে কত আসছিল, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, জেড মাইনাস জেড প্রাইম ইকুয়াল টু জেড। তাহলে এক্স এর ক্ষেত্রে আলাদা আসছে, অর্থাৎ পজিশনের ক্ষেত্রে আলাদা। ভেলোসিটির ক্ষেত্রেও দেখ কি আসছে, vx prime equal to vx minus v, vy prime equal to v, vz prime equal to vz। অর্থাৎ along x axis কি আসছিল, আলাদা আসছিল ভেলোসিটি, কিন্তু অ্যাক্সিলারেশন কি আসছে, সেম আসছে। তার মানে এস ফ্রেম আর এস প্রাইম ফ্রেম, দ্যাট ইজ দুটো ইনার্শিয়াল যদিও ফ্রেম নেই, বোথ আর ইনার্শিয়াল ফ্রেম। ওকে, এটাও ইনার্শিয়াল ফ্রেম, এটাও একটা ইনার্শিয়াল ফ্রেম। তাহলে ইনার্শিয়াল ফ্রেম একটা রেসপেক্টে যদি আরেকটা মুভমেন্ট করা শুরু করে ইউনিফর্ম ভেলোসিটিতে, তাহলে দুইটাই ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে পজিশন কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাবে, ভেলোসিটি কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অ্যাক্সিলারেশন কি থাকবে, সেম থাকবে। আর আমরা কি জানি বলতো, নিউটন ফোর্স কি বলে, ফোর্স এফ ইকুয়াল টু কত হচ্ছে, এম এ, এইটুকু হচ্ছে। তাহলে যাদের হয় নাই লেখে নেই আগে, তারপরে এটা বলতেছি আমি। খুব ইম্পর্টেন্ট। এই যে এখান থেকে লিখি এইটা, তারপরে ওইটা। না না, তাহলে পুরোটা লিখে নে, তারপরে আমি একবারে বোঝাচ্ছি সবকিছু। তোদের এখানে যে কত কি খাজানা লুকে আছে, ধীরে ধীরে ক্লাসিক্যাল মেকানিক্স আমরা পড়তে থাকবো, আনফোল্ড হইতে থাকবে খাজানা গুলা। জয়িতা কমপ্লিট, ভেরি গুড। অনলাইন তোদের কমপ্লিট, ভালো করে বসিস কিন্তু শুয়ে পড়িস না।
টুরে ওইদিকে ওইদিকে দেখিস না, সোজা এদিকে দেখ। হ্যাঁ, মনোযোগ, কনসেন্ট্রেশন এইদিকে। তোরা যারা যারা গ্রাজুয়েশনের পরে ভালো একটা জব পাইতে চাস, মাস্টার্স এর পরে বা গ্রাজুয়েশনের পরে ফিজিক্স রিলেটেড, এখন থেকে ঠিক করে পড়াশোনা কর। তারপরে দেখবি যে অন্যদিকে গিয়ে না গিয়েও এই দিকেই কত বড় জব পাওয়া যাবে। খালি ফোকাস সহকারে, কনসেন্ট্রেশন সহকারে কনসেপ্ট গুলা ক্লিয়ার কর এবং সেগুলাকে প্রবলেম সলভিং এর মাধ্যমে কনসেপ্ট গুলাকে পালিশ কর। মাথায় রাখিস, কোনো একটা থিওরি শেখা বহু সোজা, কিন্তু ওই থিওরিটা তখন মাথার ভিতরে একদম পলিশড ভাবে ভিতরে ঢুকবে যদি কি করিস ওই থিওরি রিলেটেড প্রচুর প্রবলেম সলভ করিস। তো প্রবলেম সলভ করবি, থিওরি তাহলে কি হবে, ক্লিয়ার হবে। শুধু কেউ থিওরি পড়ে ভাবিস না যে থিওরি সব বুঝে গেছিস। থিওরি বুঝলি কতটা, ওটার অ্যাপ্লিকেশন হচ্ছে প্রবলেম সলভ করা আমরা বুঝতে পারি। তার জন্য অনেক ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম সলভ করবো আমরা, সলভ করে করে বুঝবো যে থিওরি গুলো যেগুলো বুঝলাম ওটা বুঝছি কি বুঝিনি। নাহলে আমাদের না এমনি এমনি মনে হয় যে আমি তো সব বুঝে গেছি। তো ট্রান্সফরমেশন কথাটার মানে বুঝছিস না? ট্রান্সফরমেশন কি গেল তাহলে, একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স থেকে আরেকটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আমরা ট্রান্সফর্ম করব, একটা থেকে আরেকটা যাব, যাওয়ার জন্য যে রিলেশনটা ইউজ করি তাকে আমরা ট্রান্সফরমেশন ইকুয়েশন বলি। ভেক্টরের ক্ষেত্রেও যেমন করে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করি, ওকে, নন প্রাইম থেকে প্রাইম কোঅর্ডিনেটে একটা আরেকটার সাথে রোটেট করে দেই ওখানে, ওকে। তাহলে এতক্ষণ অবধি যা কিছু পড়লাম এটার একটা সামারি করি, তাহলে তোদের কি আসবে মাথায় ঠিকঠাক করে প্রবেশ করবে। ছোট্ট করে যদি সামারি করে বলি, তো কি পড়লাম? ভালো করে শোন তো একটু, কি পড়লাম আমরা? এগুলা তো সবার খাতাতে আছে, আমি তোদের বোঝাই দেই যে কি পড়লাম। আমরা পড়লাম একটা ইনার্শিয়াল ফ্রেম নিলাম, ইনার্শিয়াল ফ্রেম অর্থাৎ ওই ফ্রেমে আমরা এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স না দিলে ওই ফ্রেমে থাকা যে কোনো পার্টিকেলের উপর অ্যাক্সিলারেশন কত হয়, 0 হয়। এবার ওই ইনার্শিয়াল ফ্রেমের রেসপেক্টে আরেকটা আমাদের ফ্রেম আছে, যে ফ্রেমটা একটা ইউনিফর্ম ভি ভেলোসিটিতে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতেছে। এবার যেহেতু একটা ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, তার মানে ওই ওই ফ্রেমেরও অ্যাক্সিলারেশন কত, 0। তাহলে এইটা যদি কি হয়, একটা ইউনিফর্ম ফ্রেম হয়, ওটার রেসপেক্টে যদি কোনো একটা 0 অ্যাক্সিলারেশন নিয়ে কোনো ফ্রেম ইউনিফর্ম ভেলোসিটিতে যায়, তাহলে ওটাও কি হবে, একটা ইনার্শিয়াল ফ্রেমেই হবে। তাহলে এটা একটা ইনার্শিয়াল ফ্রেম গেল, এটাও একটা কি হচ্ছে, ইনার্শিয়াল ফ্রেম গেল। তো এই যে দুটো ইনার্শিয়াল ফ্রেম আছে, এটা এবার ভালো করে বোঝার চেষ্টা কর। এইখানে আমরা দেখলাম কোন একটা ইভেন্ট ঘটলো, ইভেন্টটা এক্স ফ্রেমের রেসপেক্টে যখন দেখলাম, তখন কোথায় ঘটলো, এক্স ওয়াই জেটে কোনো একটা কোঅর্ডিনেটে ঘটলো। এবার ওই ঘটনাটাকেই আমরা যখন কি করি, এস প্রাইম থেকে দেখতেছি, মানে ধরি না এস ফ্রেম আছে আর একটা এস প্রাইম, এমন করে ভাবতে পারিস যে কি আছে, তুই এর রাস্তায় দাঁড়ায় আসিস, তুই হচ্ছে এস ফ্রেমে থাকা লোক। এবার তোর সামন দিয়া বা তোর সঙ্গে তোর থেকে একটা প্যারালালি কি করতেছে, একটা হচ্ছে ফ্রেম, একটা টোটো যাচ্ছে। এবার টোটোটা অবভিয়াসলি কনসিডার করিস ব্রেক ট্রেক ধরছে না, ইউনিফর্ম ভেলোসিটিতে যাইতেছে, ওকে, মানে 10 মিটার পার সেকেন্ড বেগে সমান ডিরেকশনে সোজা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে যাইতেছে, ওর ব্রেক ট্রেক কিচ্ছু ধরতেছে না যাতে অ্যাক্সিলারেশন না আসে। তাহলে তখন ওই টোটোতে বসে কেউ যদি সেম ঘটনাটাকে দেখে, মানে কি হলো, তুই ভালো করে বস, এইটা রাস্তায় দাঁড়ায় আসিস, হ্যাঁ না, রাস্তায় দাঁড়ায় আসিস, তুই রেস্টে আসিস, এস ফ্রেমে আসিস। এবার তোর সামনে এমন করে সোজা কি করতেছে, তোর প্যারালালি
আর একটা টোটো যাইতেছে, টোটোটাও কি করতেছে ইউনিফর্ম ভেলোসিটিতে করতেছে, যাচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে তো রেসপেক্টে। আর পাশে একটা নারকেল গাছ থেকে নারকেল পড়তেছে, তাহলে ওই যে নারকেল পড়ার ঘটনাটা আমি এস ফ্রেম থেকে যদি দেখি কি দেখবো, পজিশনটা কোথায় এক্স ওয়াই জেডে, ওই ঘটনাটাকে ওই সময় দেখতেছে এস প্রাইম থেকে, অর্থাৎ টোটোর উপরে বসে যেটা ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, ও দেখতেছে ওই ঘটনাটা কোথায় ঘটতেছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমে। এবার এদের মধ্যে রিলেশনটাই কে ডিসাইড করে দেয়, গ্যালিলিয়ান। গ্যালিলিয়ান কখন ভালো কাজ করবে, যখন কি হচ্ছে ভেলোসিটি কি আছে কম আছে, অর্থাৎ টোটোটার ভেলোসিটি কি আছে লাইটের ভেলোসিটি থেকে অনেক অনেক কম আছে। তো তখন দেখলাম এদের ফর্মটা কেমন আসলো, যে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, ওয়াই প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে ওয়াই, জেড প্রাইম ইকুয়াল টু কত আসলো জেড। অর্থাৎ ওই ইভেন্টটা যখন আমরা কি হচ্ছে এস ফ্রেম থেকে দেখব, তখন আমরা এক্স ওয়াই জেডে দেখবো, এস প্রাইম ফ্রেম থেকে দেখলে এক্স মাইনাস ভিটি ওয়াই আর জেডে দেখবো, ঠিক আছে। অর্থাৎ এটা দেখ অ্যালং এক্স অ্যাক্সিস দুটো ইভেন্ট কোথায় ঘটতেছে, আলাদা আলাদা জায়গায় ঘটতেছে, যখন আলাদা ফ্রেমের রেসপেক্টে দেখতেছি। এবার এটাকে যখন কি করি আমরা ভেলোসিটি দেখি, ওই ফ্রেমটার রেসপেক্টে আমরা এস আর এস প্রাইমের রেসপেক্টে ভেলোসিটি দেখি, তখন কত আসলো ভিএক্স প্রাইম ইকুয়াল টু আসলো ভিএক্স মাইনাস ভি, ভি ওয়াই প্রাইম ইকুয়াল টু আসলো ভি ওয়াই, আর ভি জেড প্রাইম ইকুয়াল টু কত আসলো হচ্ছে ভি জেড। বুঝছিস কথাটা, এটা ভালো করে বস, এটা আসলো। এবার দেখ অর্থাৎ সেম ইভেন্টার ভেলোসিটি আলাদা আসলো, অ্যালং এক্স অ্যাক্সিস ওয়াই এর যেটা কি আছে সেমই আসছে। এবার এটাকে যখন আমরা কি করলাম ওই ইভেন্টারেই আমরা কি দেখলাম অ্যাক্সিলারেশন নিয়ে আলোচনা করলাম, তখন দেখলাম এস প্রাইম ফ্রেমে ওয়াই প্রাইম ফ্রেমে এস প্রাইম আর এস প্রাইম ফ্রেমে অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং জেড অ্যাক্সিস সব দিকে অ্যাক্সিলারেশন কি আসতেছে সেম আসতেছে। তাহলে যেটাই পজিশন আলাদা আছে ভেলোসিটি আলাদা আছে কিন্তু অ্যাক্সিলারেশন কি আসতেছে সেম আসতেছে। তাহলে দুটোই ক্ষেত্রে অ্যাক্সিলারেশন কিন্তু চেঞ্জ হয় নাই, ওকে অ্যাক্সিলারেশন সেমই আছে, ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন সেম আছে। এবার তাহলে কি বলতে পারি আমরা, তাহলে আমরা ফ্রম নিউটনস ল, নিউটনস ল কি হচ্ছে ফোর্স ইকুয়াল টু কি বলে, ফোর্স ইকুয়াল টু, এগুলা কখন স্যাটিসফাই করছে আমি বলতেছি, এগুলা তখনই স্যাটিসফাই করবে যখন ভেলোসিটি কি হচ্ছে লাইটের ভেলোসিটি থেকে অনেক কি থাকবে কম থাকবে। তাহলে লাইটের ভেলোসিটি থেকে যখন অনেক কম থাকে ভেলোসিটি, তখন ফোর্স ইকুয়াল টু কত হয় মাস ইনটু অ্যাক্সিলারেশন, এটা থাকবে না। এবার শোন তাহলে, সো ফোর্স উইথ রেসপেক্ট টু এস ফ্রেম কত হবে, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, না ঠিক আছে। এবার ফোর্স উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম কত হবে, এ প্রাইম ইকুয়াল টু কত, মাস তো সেম মাস কনস্ট্যান্ট, তাহলে মাস সেম এ প্রাইম গেল। এবার এইটার থেকে আমরা কি বলতে পারি এ প্রাইম ইকুয়াল টু এ, ঠিক আছে না, এটা একটু আগে লিখলাম তোদের মানেটা, দ্যাট ইজ আমরা কি লিখতে পারি এ প্রাইম ভেক্টর কিসের সমান এ এর সমান। তাহলে এটার থেকে লিখতে পারি এ প্রাইম ইকুয়াল টু এম ইন্টু এ ভেক্টরের সমান হচ্ছে, ওকে সিন্স আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এ প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে এ, অর্থাৎ অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু এস প্রাইম আর এস প্রাইম ফ্রেম সেম। তাহলে এখান থেকে কি লিখতে পারি এফ প্রাইম ইকুয়াল টু এম এ, না এম এ মানে কি এফ, তাহলে দেখো ফোর্স উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম ইকুয়াল টু কত হচ্ছে ফোর্স উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। তাহলে ওই পার্টিকেলটার উপর ফোর্স কি লাগতেছে এস ফ্রেম আর এস প্রাইম এর সাপেক্ষে সেম লাগতেছে কি লাগতেছে না লাগতেছে। তার মানে আমরা কি বলতে পারি যে নিউটনস ল আছে এফ ইকুয়াল টু এম এ, সেটা ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। মানে এস ফ্রেম থেকে দেখ আর এস প্রাইম ফ্রেম থেকে দেখ দুটোর ক্ষেত্রে ফোর্স কি থাকবে সেমই থাকবে, অর্থাৎ নিউটনস ল কি আছে সেমই আছে। তো মাথায় রাখি সেই জন্য এটাকে কি বলি হেন্স নিউটনস ল ইজ ইনভেরিয়েন্ট আন্ডার
গেলিলিয়ান ট্রান্সফরমেশন, এই প্রুফটাই তোদের আসে। ঠিক আছে, তাহলে হেন্স বলতে পারি নিউটনস ল ইনভেরিয়েন্ট আন্ডার গেলিলিয়ান ট্রান্সফরমেশন। তো এটা প্রুফ হয়ে গেল আমাদের, লাগে না? তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা যখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়বো না, এটা দিয়ে শুরু করব আমরা, এবং তারপরে এমন মজাদার মজাদার কিছু জিনিস দেখবো না, পাগলা হয়ে যাবে, কেউ উঠছা জিনিস। তো মাথায় রাখিস এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ গেলিলিয়ান ট্রান্সফরমেশন সম্ভব যখন হচ্ছে ফ্রেমের ভেলোসিটি, পার্টিকেল ভেলোসিটি, সেটা কি হচ্ছে লাইটের ভেলোসিটি থেকে অনেক 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 ছোট। ওকে, মাথায় রাখিস। লাগ এবার শোন, লেগে নে, এটা বুঝে নে, পুরা ঘটনা, পুরা সামারি মাথার ভিতরে ঠিকঠাক করে প্রবেশ করে নে। নিউটনস ল কি গেল, কি বললো? তো এবার শোন তোরা, আমাদের এখন নিউটন সেকেন্ড ল ভালো করে পড়ার জন্য, ভালো করে বোঝার জন্য কি করতে লাগবে? নিউটন সেকেন্ড লর উপর বেস করে অনেকগুলো প্রবলেম সলভ করতে লাগবে। দেন আমরা কি করবো? নিউটন থার্ড ল পড়বো। সবাই জানিস কি হচ্ছে, এভরি রিঅ্যাকশন হ্যাজ অপোজিট রিঅ্যাকশন, এটা জানিস। তো নিউটন থার্ড ল পড়বো এবং নিউটন থার্ড লর উপর বেস করে প্রবলেম করবো, তারপর সবগুলো লর উপর বেস করে কি করবো আমরা? প্রবলেম সলভ করব। তারপরে আমরা ফার্দার স্টাডি করব। ওকে, আরো অনেক কিছু এই জায়গাটা থেকে, আরো অনেক কিছু তোদের হচ্ছে এক্সামে আসে, ধীরে ধীরে করব, আমি বোঝাবো। ওকে, কারণটা আমরা একটু তোরা ভেক্টরটা ঠিক করে পড়, কারণটা ভেক্টর খুব ইম্পর্টেন্ট। ভেক্টরের জিনিস ছাড়া ক্লাসিক্যাল মেকানিক্স পড়া অ্যাকচুয়ালি বহুত কঠিন কাজ। যদি ভেক্টর কেউ পড়াশোনা না করছিস ঠিক করে, ক্লাসিক্যাল মেকানিক্স বুঝতে পাবি না। ওকে, ক্লাসিক্যাল মেকানিক্স এর প্রবলেম সলভ করতে পাবি না। তো ভেক্টর অ্যানালাইসিস ঠিক করে পড়তে লাগবে, ভেক্টর ক্যালকুলাস ঠিক করে পড়তে লাগবে। ইভেন তোরা যদি এখন কেউ ঠিক করে ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর অ্যানালাইসিস না পড়িস, পরবর্তী কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক, ম্যাগনেটোস্ট্যাটিক থেকে শুরু করে যে কোনো টপিক পড়াশোনা করতেই পাবি না। কারণ সবগুলো টপিকের ক্ষেত্রে আমাদের ভেক্টর ক্যালকুলাস, ভেক্টরের কোঅর্ডিনেশন সিস্টেম এগুলো লাগবেই। ওকে, তো আরো আমাদের এটাকে প্রপার কি করবার জন্য হচ্ছে, কনসেপচুয়ালি রেডি করার জন্য আমরা এখন কি করব হচ্ছে প্রবলেমস বেসড অন নিউটন সেকেন্ড ল করব। ওকে, তো এটা আমরা কি করব? কালকের লেকচারে করব। আজকে আমার ওকে মাঝখানে সেটআপের ডিস্টার্বের জন্য প্রথমে দেখলি একটু টাইম লস হয়ে গেল। তো যাই হোক, আজকের লেকচারটা এতটুকুই থাকলো, কিউট সা স্মল সা লেকচার। এই লেকচারটা খুব ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, তাছাড়াও ক্লাসিক্যাল মেকানিক্সের যে ফার্দার প্রোগ্রেস হবে তার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো জিনিস মাথার মধ্যে প্রবেশ করে রাখতে লাগবে। ঠিক আছে, চল তাহলে আজকে এতটুকুই, টাটা বাই বাই, পরের দিন আবার দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকিস, আর পড়ার পর একটা স্মাইল দিয়ে যাস। পড়তে পড়তে যদি স্মাইল না আসলো তাহলে আর কি লাভ হইলো? ঠিক আছে না? তা স্মাইল আসা খুব ইম্পর্টেন্ট। চল তাহলে, টাটা, হ্যাঁ।